মমতা বন্দ্যোপাধ্যায় এসে একটা বা আসার আগে থেকে স্লোগান দিলেন না যে লাল হাঁটাও বাংলা বাঁচাও, তো ভালো কথা, লাল তো হাঁটালেন, বাংলা কত বাঁচলো সে তো দেখছি। আমাদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে নাস্তিকতা নয়, আমাদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে পরমত সহিষ্ণুতা। সিপিএম অনেকদিন হয়ে গেল শূন্য থেকে এক হতে পারছে না কেন? আজকের শতরূপ, সৃজন, মীনাক্ষী, দীপশিতা এদের যদি সামনের সারিতে আরো বেশি করে আনা হতো তাহলে হয়তো বামপন্থীরা অনেক বেটার রেজাল্ট দিতে পারত। আমরা যদি জিতি তাহলে কিন্তু আগামী কতগুলো জেনারেশন জিতবে। তোমাদের সেরকম কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট নেই, কি করে ম্যানেজ করবে? 1977 সালে 52% ভোট ছিল, 2006 সালে 49%, 2011 সালে 30%। ফার্স্ট টাইম আরবান ভোটারদের মধ্যে 5%-এর কম ভোট পেয়েছে সিপিএম। ক্রমশ তৃতীয় একটা শক্তি দ্বিতীয় জায়গায় উঠে আসছে, বামেরা তৃতীয়, পিছোচ্ছে। এটার কারণ ডেফিনেটলি আমাদেরও নিজেদেরকে অনেক প্রশ্ন করার রয়েছে। যে সাংস্কৃতিক প্রতিরোধ থাকার কথা ছিল সেটা কোনো জায়গায় দুর্বলতা ছিল কিনা, আমার মনে হয় এরকম হাজারটা প্রশ্ন আমাদের নিজেদেরকে করতেও হবে। বাইরে লেনিন মূর্তিতে মাল্যদানের কর্মসূচিতে কমিউনিস্ট পার্টিকে যতটা থাকতে হবে, বস্তির ভেতরে শিবরাত্রি উদযাপনেও যেন সাংস্কৃতিকভাবে বামপন্থীদের সেই উপস্থিতি থাকে। সেখানে যে না বাবা ওখানে ঠাকুর দেখতে আছে, ওখানে আমি যাবো না, মানে ওখান থেকে নিজেকে সরিয়ে রাখার ফলেও যে আলটিমেটলি বিরাট ভালো হয়েছে সেটা হয়তো নয়। একটা দর্শনকে তো লড়াই করতে হবে একটা পাল্টা দর্শন দিয়ে। একদিক থেকে বিজেপির আরএসএস এর একটা মতদর্শগত একটা আক্রমণ আসছে, এবার সেটাকে আটকানোর জন্য তোমার তো কোনো পাল্টা মতদর্শ নেই। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এটা তো কোনো পাল্টা মতদর্শ হলো না। পার্মানেন্ট চাকরি কনসেপ্টটাই হারিয়ে গেছে। এখন চাকরি মানেই কন্ট্রাকচুয়াল, কি সরকারি কি বেসরকারি, এইটা না এইভাবে চলতে পারে না। পশ্চিমবাংলায় তো মমতা ব্যানার্জি যে কাজ স্বাধীন ভারতে আজ অব্দি বিজেপি আরএসএস কোথাও করতে পারেনি, মানে আরএসএস বিজেপির মাধ্যমে করতে পারেনি, তা আরএসএস মমতা ব্যানার্জির মাধ্যমে করেছে, গভর্নমেন্টের টাকায় মন্দির। তোমরা কংগ্রেসের সঙ্গে জোট বাঁধলে, আব্বাস নওশাদদের সঙ্গে জোট করলে, সেই জোটটা কি কোথাও গিয়ে স্খলিত বামপন্থীদের জোট হয়ে গেল না, সুবিধাবাদীর জোট হয়ে গেল না? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমার স্টুডিওতে এমন একজন অতিথি এসছেন যাকে ইন্টারভিউ করার ইচ্ছে আমার বহুদিনের। তিনি তরুণ তুর্কি, অসম্ভব বাগ্মী এবং আজকের যুগে প্রায় বিরল একটি প্রজাতি, যিনি নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে হেলায় ছেড়ে দিয়ে মানুষের জন্য কাজ করছেন কনস্ট্যান্টলি। তরুণ প্রজন্মের অনেকের কাছেই তিনি ইন্সপিরেশন। আমি খুব আনন্দিত আজকে আমার স্টুডিওয়ে এসছেন শতরূপ ঘোষ। শতরূপ, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। থ্যাংকস। হুলিগানিজমের গান কেমন লাগছে? একটা গানই শুনে না, দুটো শুনেছি। বকুলতলা প্রথমে মেলার গান, আর তারপর ওই যেটা যেটা যে জন্য তুমি প্রশ্নটা করলে, দুটোই খুব ভালো লেগেছে। দ্বিতীয়টা বেশি ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। তিন ঘোষ মোটামুটি এক ব্র্যাকেটে পরপর উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, সে কি করা যাবে। হ্যাঁ, তো অনেক সময় অনেক গান অনেকগুলো চরিত্রকে বাংলা গান অমর করে দিয়েছে, তাহলে শতরূপ ঘোষের নামও কি সেই তালিকায়? আমার তো এটাই শুনে, আমি তো প্রথম রিয়াকশন আমার এটাই ছিল যে আমিও মানে কখনো ভাবিনি, কিন্তু আমিও এক অর্থে দেখতে গেলে বেলা বোস বা নীলাঞ্জনার সমকক্ষ হলাম, তাই না? হ্যাঁ, তুমি নিজেও তো গান বাজনা করো টুকটাক। শুনতে ভালোবাসি। আজকে গিটার থাকলে ভালো হতো, মজা হতো। না থেকে আরো ভালো হয়েছে। যতক্ষণ আমার গান তুমি শুনছো ততক্ষণই এই ইলিউশনটা জীবন্ত থাকবে যে আমি গান গাইতে পারি। সুতরাং যাতে তোমার এবং বাকিদের ইলিউশন দীর্ঘজীবী হয়, সেই কারণেই যে আজকে গিটারটা থাকলে ভালো হতো কিন্তু নেই, এই অবস্থাটাই ভালো। আচ্ছা, শতরূপ ঘোষ কে আমি তো মানে বহু বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিভিন্ন জায়গায় বক্তৃতার মঞ্চে জোরালো বক্তৃতা দিতে শুনেছি, কিন্তু যখনই তোমার প্রতি কোনো আক্রমণ হয়, শুরুতেই তোমার গাড়িটার ওপর কেন এত রাগ লোকজনের? আমি প্রথমত বলে রাখি, তুমি যে গাড়িটা ব্যবহার করো সেই গাড়িটা আমি একজন টেলিভিশনের চরিত্রাভিনেতা হয়েও সেই গাড়িটা অ্যাফোর্ড করতে পারি, ফলে দ্যাটস নট আ ভেরি এক্সপেন্সিভ কার, ভেরি ফ্যান্সি কার। তা সত্ত্বেও কী জন্যে মনে হয় বারবার এই আক্রমণটা, এবং অ্যাট টাইমস এটা খুব বিরক্তিকর, এই একই জিনিস চর্বিত চর্বণের মতো। সত্যি কথা বলতে আমি খুব একটা বিরক্ত হই না, কেন দেখো আমার এই অবধি তো কেউ বলতে পারছি না যে আমি গাড়ি বা আমার হাতের ঘড়ি কোনো কিছুই চুরির টাকায় কিনেছি। যতক্ষণ পর্যন্ত না সেইটা কেউ বলতে পারছে ততক্ষণ অবধি আমার কোনো বিরক্তি নেই। আমার খালি একটা চিন্তা হয় যে যেহেতু গাড়িটার উপর কুণাল ঘোষের নজরে পড়েছে, গাড়িটা চুরি না হয়ে যায়। আমার এর বাইরে আর খুব একটা এটা নিয়ে কোনো সমস্যা নেই। না, কিন্তু তার বাইরে কি কোথাও বাঙালির যে মানে আইডিয়া অ্যাবাউট লেফটিস্ট, একজন বামপন্থী মানুষ বলতে আমাদের চোখে আদিত্য সেন, যিনি পুকুর বোঝানো আটকাবেন, কিন্তু ফাইনালি তিনি ওই একদম খুব সিম্পল একটা লাইফস্টাইলের মধ্যে দিয়ে যান। আজকের পরিবর্তিত পরিস্থিতিতে শতরূপ ঘোষ গাড়ি চড়ছে বলে কি সেটা একটা সমস্যা? এক অর্থে দেখতে গেলে হয়তো আমি কিছুটা সেটাকে অস্বীকার করব না। আসলে এটা ঘটনা যে একটা সময়
প্রার্থী আন্দোলনের কর্মীরা তারা দেখো, আমি তোমার একটা কথা বলছি খুব সৎভাবে। ধরো 60-এর দশকে, 70-এর দশকে বা আজকেও অনেক বামপন্থী আন্দোলনের কর্মী যে অবস্থার মধ্যে থেকেছেন, বড় হয়েছেন, কাজ করেছেন, আমি সত্যি কথা বলছি, আমি আমার কোন পরিবারে জন্ম হবে বা আমি কোন পরিবেশে বড় হব, এটা তো আমার হাতে ছিল না, আমার নিয়ন্ত্রণে ছিল না। সুতরাং মানে যে কোনো কারণেই হোক, ছোটোবেলা থেকে না, মানে সেই দারিদ্র্যের মধ্যে আমাকে বড় হতে হয়নি। আমি বলতে পারো আমি হয়তো কোটিপতি ঘরে জন্মাইনি, কিন্তু এক অর্থে একটা প্রিভিলেজের মধ্যে আমি বড় হয়েছি। এবার এটা আমার কোনো সাফল্য নয়, এটা আমার কোনো কৃতিত্ব নয়, আবার এটা তো আমার কোনো অপরাধও নয়। আমি তো এমন তো নয় যে সচেতনভাবে আমি বলেছিলাম যে আমার এই পরিবারটা না, আমার ওই পরিবারটাকে জন্মের জন্য বেশি পছন্দসই লাগছে, তা নয়। সুতরাং এক অর্থে তুমি বলতে পারো এইটা। তবে আবার এইটাও ঘটনা, দেখো, তুমি যেহেতু আদিত্য সেন গানটাকে কোট করলে, আদিত্য সেনের নামটাকে কোট করলে, সুতরাং অনেকে যারা এই সিলেবাসটাকে দেয়, মানে সিলেবাসটাকে তৈরি করে দিয়েছেন বামপন্থীদের জন্য, যেদিন বামপন্থীদেরকে হতে হবে আদিত্য সেনের মতো, তারা তো আলটিমেটলি সেই আদিত্য সেন বা অনির্বাণ, মানে অনির্বাণ বলতে আমি অনির্বাণ ভট্টাচার্য বলছি না, ওই তারই আর একটি গানের অনির্বাণের জীবন তো তারা বেছে নেন না। তারা তো 21শে জুলাইয়ের মঞ্চে আবার চলে যান। মানে তোমাকে আমাকে আদিত্য সেন হতে বলে তারা তো মমতা ব্যানার্জির পাশে বসে রেলের কমিটিতে এডোকাটা চাটে, আর মাস গেলে 50,000 টাকা 60,000 টাকা করে বাড়ি বসে মাইনে নেন। সুতরাং এখন তারাই ঠিক করবে বামপন্থীদের কেমন হওয়া উচিত, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী একজন বামপন্থী হবে কিনা। আমার মনে হয় সেটাও একটু ভেবে দেখার সময় এসছে। না, শুধু তারাই যে তা কিন্তু নয়। আমি বেশ কিছু মানুষের পারসেপশনও, তাদের অনেকেরই উদাহরণ হচ্ছে ওই সময়ের বামপন্থী কাউন্সিলর, তিনি সারা জীবন ফতুয়া, ঢোলা পাজামা, ইনফ্যাক্ট আমার পাড়াতেই একজন মানুষ ছিলেন, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, ঢোলা পাজামা, ফতুয়া, লিফট দিতে চাইলেও গাড়িতে উঠতেন না, কারণ তিনি হেঁটে পুরোটা যাবেন, পুরোটা সার্ভে করতে করতে যাবেন। সেই মানে একটু বয়স্ক মানুষ যারা, তাদের চোখে চেনা বামপন্থীদের ক্ষেত্রে একটা পরিবর্তন হচ্ছে এবং কোথাও গিয়ে কনজিউমারিস্টিক হয়ে যাচ্ছে। দেখো, আমি তোমাকে আমি কখনো এটা দাবি করব না যে আমি মানে একজন আদর্শ বামপন্থী যেমন হওয়া উচিত আমি ঠিক সেরকম। আমি বামপন্থী হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি জানি আমার মধ্যে অনেক ত্রুটি, দুর্বলতা, অনেক কিছু আছে। সুতরাং একেবারে আমি এখান থেকে নিজেকে উইথড্র করেই তোমার এই কথাটার উত্তর দিচ্ছি যে 60-এর দশকে, 70-এর দশকেও যারা, দেখো, আমার মানে নাম করে বলাটা সমীচীন নয় এবং সেটা নিশ্চয়ই ক্ষেত্রে গুরুত্বপূর্ণও নয়, কিন্তু প্রত্যেকে যে একই রকম জামা কাপড় পরতেন এবং প্রত্যেকে একই রকম পায়ে চটি পরতেন বা ছিলেন তা কিন্তু নয়। সেখানেও তারতম্য ছিল। তবে এইটুকু আমরা অবশ্যই মনে করি, দুটো জিনিস। এক হচ্ছে যে আমার জীবনটা যেমনই হোক না কেন, সেটা কোনো অসৎ পথে হবে না, সেটা কোনো চুরির টাকায় হবে না, বা সেটা কোনো কম্প্রোমাইজের বিনিময়ে হবে না, এক। এবং দ্বিতীয় কথা, আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খেটে খাওয়া মানুষের জাস্টিসের লড়াইয়ে, এবং জাস্টিস মানে সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস, সব রকমের শ্রমজীবী মানুষের জাস্টিসের লড়াইয়ে আমি থাকবো। এবং যদি আমার কখনো দেখি যে সেই লড়াইটাকে আমার বিট্রে করতে ইচ্ছে করছে, কেননা কিছু প্রিভিলেজে আমি অভ্যস্ত হয়ে পড়েছি বা কিছু কমফোর্টে আমি অভ্যস্ত হয়ে পড়েছি, সুতরাং আমার সামনে এখন একটা, মানে কী বলবো, একটা দুটো থালায় দুটো অপশান রাখা হয়েছে যে এক তুমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকো, অথবা এই কমফর্টগুলোকে বেছে নাও, বেছে নিয়ে তুমি সাইড হয়ে যাও। তখন যদি আমার মধ্যে এই প্রবণতা আসে যে আমি কমফর্টটাকেই চুজ করতে চাইছি, তখন আমার সত্যি খুব লজ্জা হবে। তার আগে পর্যন্ত আমি খুব একটা লজ্জিত নই। মানে তাহলে বামপন্থীরা একটু প্রপার আজকের যুগের মডার্ন ঘড়ি, মডার্ন মোবাইল ব্যবহার করতে পারে। দেখো, মোবাইল বা ঘড়ি তো টোকেনিজম বা একটা গ্যাজেটের নাম, কিন্তু ঘড়ির আর মডার্ন কি হবে? ঘড়ি তো মানে 12 ঘন্টায় একটা রাউন্ড ঘুরবে, তো সব ঘড়ি তাই হয়। স্মার্ট ওয়াচ হয়েছে এবং তোমাদের কোনো এক প্রাক্তন নেতা সেই স্মার্ট ওয়াচ ব্যবহারের জন্য প্রভূত নিন্দিত হয়েছিলেন। না, নিন্দিত তিনি স্মার্ট ওয়াচ ব্যবহারের জন্য হননি। তুমি যার কথা বলছো তিনি নিন্দিত হয়েছিলেন তার কিছু ব্যাপারে প্রশ্ন তোলার জন্য। তিনি একটি কোম্পানিতে চিঠি লিখেছিলেন। তিনি তখন এমপি এবং নিজের সেই পদকে ব্যবহার করে চিঠি লিখেছিলেন যে অমুক ছেড়ে আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেছে, অতএব তাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হোক। সেটার জন্য সমালোচিত হয়েছিলেন পার্টিতে এবং পার্টির বাইরে। সেটা তো হওয়াই উচিত, কিন্তু আলাদা করে ঘড়ির জন্য হয়নি। আর তুমি যেটা বলছো যে ঘড়ি ব্যবহার করা উচিত কি উচিত না, তো সবচেয়ে ভালো হতো ধরো আজ থেকে 100 বছর আগেও বামপন্থীরা যখন ঘড়ি ব্যবহার করতেন, তখন ঘড়ি ব্যবহার না করে সূর্যের আলোটা কখন কোথায় পড়েছে সেই অনুযায়ী টাইমটা বুঝে নিতে পারলে ভালো হতো, তাই না? যদি কেউ 10 টাকা দামের ঘড়িও পড়ে, 10 টাকার ঘড়িটা না পড়েও পাশের লোকে দাদা কটা বাজে একটু দেখে বলুন তো, তাহলে তো আরও ওই 10 টাকাও তো বাঁচে তাহলে। সুতরাং দেখো, এর তো কোনো শেষ নেই না। হ্যাঁ, কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে তুমি বা সৃজন, তোমরা হোল টাইমার পার্টির, তোমরা ইচ্ছে করলে অনেক ফ্ল্যাশি একটা ক্যারিয়ার চুজ করতে পারতে।
কতটা কঠিন আজকের যুগে এই প্রলোভনগুলোকে ঠেকিয়ে যে লাইফটা বা যে লাইফ স্টাইলটা তোমরা অপ করে এগিয়ে যাচ্ছ? দেখো, সত্যি কথা বলতে প্রশ্নটা তো কখনো আমাদের কাছে আমরা ওইভাবে ভাবতে শিখিনি যে এটা আমাদের কারোর কাছে কোনো ব্যক্তিগত কেরিয়ারের প্রশ্ন বা ব্যক্তিগত কত ভালো থাকতে পারবো তার প্রশ্ন যদি হতো, তাহলে সত্যি কথা যে আমাদের কাছেও যে কোনো অপশন ছিল না একদম তা তো নয়। কিন্তু আমাদের কাছে প্রশ্নটা ছিল কালেকটিভ ইন্টারেস্টের, যাতে সবাইকে নিয়ে কিছুটা ভালো থাকার মতো একটা লড়াই থাকা যায়। সেটা করতে পেরে আমার ধারণা সৃজনকে তুমি জিজ্ঞেস করলে সৃজনও এটাই বলবে, কি তুমি যাকেই জিজ্ঞেস করবে তা সেও এটাই বলবে, আমারও এটাই উত্তর, যে এটাতে আমরা বেশ সুখেই আছি। আমাদের হোয়াট কিপস ইউ গোয়িং, মানে ফুয়েলটা, তেলটা, চালিকা শক্তিটা কি যেটার জন্য এইগুলোকে ছেড়ে দেওয়া যায়? দেখো, রাজনৈতিক জীবনের না একটা আনন্দ আছে, জানো তো। মানে আমি বলছি, ধান্দাবিহীন একটা জীবন কাটানোরও না রাত্রিরে যে ভালো একটা ঘুম হওয়ার যে একটা শান্তি, সেটা একটা আছে। এবং দেখো, তোমাকে এইটাও বলছি যে অনেকের মনে হয় যে ধরো একটা MLMB হতে পারার মধ্যে একটা বিরাট গ্ল্যামার আছে, বিরাট ইয়ে আছে। কিন্তু আমি তোমায় বলছি, ধরো এত রকমের এত ভালোবাসা আমরা পেয়েছি না বা পাই, মানে সেইটাও মানে দ্য কোয়েশ্চেন ইউ আস্ক যে হোয়াট কিপস আস গোয়িং, মানে ওই ভালোবাসাটার না, সেটাও কিন্তু সবার জোটে না। বা আমি এইটুকু বলতে পারি, আমার সেই যোগ্যতাও ছিল না এই এত ভালোবাসা পাওয়ার, যদি না আমি একটা পার্টির বা এই কমিউনিস্ট আন্দোলনের একজন সদস্য বা কর্মী হতাম। ধর আমি তোমার একটা উদাহরণ দিচ্ছি, এটা আমি মাঝে মধ্যেই অনেক জায়গায় বলি। আমি তখন 2011 সাল, তখন আমার খুব অল্প বয়স, তখন আমার জাস্ট আমি 24 থেকে 25-এ পা রাখছি, তখনও 25 হয়নি পুরো, মানে জাস্ট ওই ভোটের প্রচার প্রক্রিয়া চলাকালীনই আমার জন্মদিন, এবং তখন এই 25 হলাম। আমাদের কসবায় জগন্নাথ ঘোষ রোড বলে একটা বস্তি অঞ্চল আছে, বিরাট বড় একটা বস্তি অঞ্চল। তো সেখানে একদিন দুপুরবেলা প্রচার হচ্ছে, তো আর আমাদের এখানে ভোট জানি গরমকালে হয়, তো সব মানে ভয়ঙ্কর গরম, কাঠফাটা রোদ্দুর। তো সেই বস্তির মধ্যে ঘরে ঘরে গিয়ে হচ্ছে, তো একটি ঘর থেকে একজন বয়স্ক, মানে একটু প্রৌঢ়া আমি বলবো, মানে খুব হয়তো বৃদ্ধা নন, কিন্তু প্রৌঢ়া একজন ভদ্রমহিলা, তিনি এখনও আছেন না, কারণ তুমি চাইলে আমি তোমাকে নিয়ে গিয়ে কালকে আমার সাথে দেখা করাতে পারি। তো এসছেন, তো আমাদের বাকি যে কমরেডরা আছে উপস্থিত, তারা বলছে যে দিদি, ও শতরূপ আমাদের প্রার্থী, এবার ওকে। তো আমি হাত জোর করে নমস্কার করেছি, বলেছি আশীর্বাদ করবেন, সমর্থন করবেন, যেরকম বলে থাকি বা ওই সময় বলে সবাই। তো ভদ্রমহিলার এইসব যেন তোয়াক্কাই করলেন না যে আমি নমস্কার করলাম কি আমি সমর্থন যেন কিছু না। হঠাৎ করে মেঝে তারা জলের বোতলে রাখা ছিল, জাস্ট বোতলটাকে তুলে আমাকে দিয়ে বললেন, জল খাও, একদম এই টোনে, জল খাও। আমি ভাই বললেন, তা আমি তার একটু আগেই জল খেয়েছিলাম, তো আমার করে জল তেষ্টা পাইনি, তা আমি তো অবাকও হয়েছি। তা আমি একটু করে বললাম যে না, আমার এখন জল তেষ্টা পাচ্ছি না, জল খেয়েছি। তো প্রথম আমার এক ধমক, বলছি জল খাও। তা এরকম করে বলছেন, তো আমি আর কী করবো, আমি আর বলছেন, তো আমি ঘাবড়ে গিয়ে জলটা খেতে শুরু করলাম। তো জলটা খাচ্ছি, তখন আমার সাথে যারা আছে তারাও হেসে ফেলেছে, তারা হেসে ওনাকে বলছে যে ও আমাদের নেতা, আমাদের পার্টিরও আমাদের প্রার্থী, তোমরা ভোট চাইছি আর তুমি ওকে ধমক দিচ্ছ। তখন সেই ভদ্রমহিলা বলছেন যে এত ছোট ছেলে ভোটের প্রচারে বাড়ি বাড়ি ঘুরছে, রোদের মধ্যে ঘুরছে, শরীর খারাপ হবে, কী হবে, এখন তো আমরাই ওর বাবা মা, আমাদেরকে দেখতে হবে না যাতে ওর শরীর খারাপ না হয়। আমি তোমায় বলছি, তোমার এত বছর পরে কথাটা বলতে গিয়ে আমার গলা ধরে আসছে। আমি বলছি, ধরো এই যে একজন মানুষ যাকে আমি তার 2 মিনিট আগে চিনতাম না, তিনি আমাকে বলছেন যে এখন তো আমরাই ওর বাবা মা, তো আমাদের ছেলে, আমাদেরকে দেখতে হবে না ওর যাতে শরীর খারাপ না হয়। তো আমি বলছি, এইটা আমি কোথায় পেতাম বলো, তাই না? মানে এরকম অসংখ্য তোমার ছোট বড় এরকম ঘটনা বলতে পারি যে মানে। আরেকটা ঘটনা তোমার খুব পপুলার, আমি শুনেছি, ওই অ্যাপ ক্যাবের বাইকের একটি ছেলে তোমাকে নামিয়ে দেওয়ার পর অপেক্ষা করছিল, যে গেল না, ঝাড়গ্রামে তার বাড়ি, বললো যতক্ষণ না আমি সেই বাড়িটা খুঁজে পেলাম, নড়লো না ওখান থেকে। একটার পর একটা আমি দেখছি, যে তুমি তো শুনেছো, সুতরাং আমি জাস্ট রিপিট করছি না পুরোটা, বা যখন যারা তোমার পডকাস্টটা শুনছেন তারা যারা জানেন না, আমি জাস্ট এক লাইনে বলছি যে আমাকে জায়গায় ড্রপ করে আমি ওই বাড়িটা খুঁজছি যেখানে ঢুকবো, সে একটার পর একটা তার বুকিং আসছে, সে ক্যান্সেল করে যাচ্ছে, ঢুকলো না। আমি বলছি আপনি যান, আর না না, যতক্ষণ না আপনি যাচ্ছেন আমি যাবো না, যদি দিনকাল ভালো না, আপনার যদি কোনো অসুবিধা হয় কিছু, আপনি যান, তারপরে আমি যাবো। বলছি এইগুলো মানে তার সাথে তার আগেও আমার কোনোদিন দেখা হয়নি, তারপরেও আজ অব্দি দেখা হয়নি। আমি জানি না এখন সেই কথাটা শুনছেন কিনা তিনি, কিন্তু আমি বলছি এই ভালোবাসাগুলো এগুলো প্রাইসলেস, মানে এইগুলো না মানে মানে সত্যি, মানে এইগুলোকে হয়তো নোটে কনভার্ট করে খাটের তলায় লুকানো যায় না অর্পিতার মতো, কিন্তু মানে যদি এগুলোকে নোটে কনভার্ট করা যেত, তাহলে এরকম 100টা পার্থ অর্পিতার খাট আর ফ্ল্যাটও ছোটো হতো এগুলোকে রাখার পক্ষে। বিভিন্ন দলের ধরো রাঙা, কোণে, নেতাদেরও সঙ্গে সিকিউরিটি নিয়ে ঘুরতে হয়, তোমার কোনো সিকিউরিটি আছে? আমার তো কোনো ইনসিকিউরিটিও নেই। তুমি আমাকে বলো, হোয়াট ইজ SIR একদম গোদা বাংলায় সাধারণ মানুষের জন্য? মানে নামটা আমি জানি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে, এটা কি কি ঘটবে, ঘটনাটা কি ঘটবে? দেখো, ডেমোক্রেসি মানে হচ্ছে যেখানে
জনগণ সরকারকে নির্বাচিত করে, আর এসআইআর মানে হচ্ছে যেখানে সরকার জনগণকে নির্বাচিত করবে, এটাই এসআইআর আর কি। না মানে বলা হচ্ছে যে এই যে রিভিশনের জন্য আসবে যখন, ওই 2002 সালের আগে ভোটার তালিকায় নাম থাকতে দেখো হবে। এসআইআর আমি বলছি যে ভোটার লিস্টের রিভিশন বা ভোটার লিস্টের স্যানিটাইজেশন এটা একটা স্বাধীনতার পর থেকে নিয়মিত হ্যাঁ, এটা হয়ে লাস্ট আসছে 2002 সালে হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি বলছি এটা পিরিয়ডিক না, তার মাঝখানেও এরকম বহু সুযোগ থাকে, মানে প্রতিবার মানে 6 মাস অন্তর অন্তর নতুন নতুন ভোটার লিস্ট পাবলিশ হয় কেন? কেননা তার আন্ডারস্ট্যান্ডিংটাই এইটা যে যারা মারা গেছেন তাদের নাম বাদ যাবে, যে এক জায়গা থেকে এক জায়গায় নাম তুলেছে সেই আগের জায়গা থেকে নাম সরবে, নতুন জায়গায় নাম উঠবে, এটা পিরিয়ডিক্যালি হয়, কখনো কখনো দরকার পড়ে হয়তো একসাথে গোটাটাকে করা, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলছি ধরো এই এসআইআর করার নাম করে বিহারে যেটা করা হয়েছে, আমাদের কাছে এখনো পর্যন্ত বিহারের এক্সাম্পলটা রয়েছে, তাই ওটাকে ধরেই আলোচনা করছি। বলছি এইটাকে কোনো সুস্থ মানুষ সমর্থন করতে পারে? ধরো এত কিছু ঢাকঢাক, এত মানে ঢক্কানিনাদ করে, এত ঢাকঢোল পিটিয়ে কি হলো আলটিমেটলি? লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেল, আদিবাসী মানুষ, দলিত মানুষ, যারা ক্ষেত মজুর, অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন, পরিযায়ী শ্রমিক, মুসলমান মানুষ, নাম বাদ গেল। দেখলাম প্রশান্ত কিশোর কোথাকার রাজার জামাই, তার বিহারেও তার ভোটার লিস্টে নাম রয়েছে, আজকে দেখা গেল পশ্চিমবাংলাতেও তার ভোটার লিস্টে নাম রয়েছে প্রশান্ত কিশোরের, মমতা ব্যানার্জির বাড়ির সামনে রানী শঙ্কর লেনের ঠিকানায় সেন্ট হেলেন স্কুলের পোলিং স্টেশন। তো এত কিছু করে তুমি এত লক্ষ লোকের নাম বাদ দিলে, প্রশান্ত কিশোর, আর প্রশান্ত কিশোরের নাম করা লোক, আর যেহেতু পশ্চিমবাংলার রাজনীতির সাথে তার নামটা জড়িয়ে গেছে, তৃণমূলের এবারে তো বিহারের রাজনীতির সঙ্গে তাই তার নামটা সামনে এসেছে, এরকম কত প্রশান্ত কিশোর রয়েছে। হ্যাঁ, তার মানে আলটিমেটলি তাহলে তোমার কি, তোমার স্যাংটিটি থাকলো তোমার এই প্রসেসটা, আলটিমেটলি গরিব মানুষকে হাঁড়ি কাটে বলি দেওয়াই তো হলো। অভিষেক মনু সিংভি বলছেন যে এটা একটি উদ্দেশ্য প্রণোদিত চাল, রাহুল গান্ধী এটাকে বলেছেন ভোট চুরির জন্য করা হচ্ছে। মানে তোমার কি মনে হয় এসআইআর পশ্চিমবাংলায় শুরু হওয়া মানে ইলেকশন কমিশনের প্লেন পশ্চিমবাংলার মাটিকে স্পর্শ করলো না, তার আগে শুভেন্দু অধিকারী ধর্ম উল্লেখ করে বলে দিল যে 1 কোটি মুসলমানের নাম বাদ যাবে। 1 কোটি, হ্যাঁ এক্স্যাক্টলি। সুতরাং আমি বলছি যে সুতরাং এরপরে আমি কেন বলবো না যে এটার পেছনে আগে থেকে মানে পরীক্ষার আগে রেজাল্ট বেরিয়ে গেছে, আমি কেন বলবো না? এটা কি আমার দোষ হবে যদি আমি বলি? ধরো আমি তোমাকে, তুমি দেখো মানে তুমি রাজনীতি ছেড়ে দাও, আমি বারবার করে একটা কথা বলার চেষ্টা করি। ধরো তুমি বিহারে তুমি দেখবে ওরা কতগুলো তালিকা দিয়েছিল যে এইটা আমার ভ্যালিড ডকুমেন্ট, সেখানে বললো আধার থাকবে না। কেন না? আধার নাকি চাইলেই জাল করা যায়। পরে সুপ্রিম কোর্টের রায় বললো যে যারা আবার অ্যাপিল করবে তাদের আধারটা নিতে হবে, বলে দিল আধার থাকবে না। তার বদলে কি থাকবে? যে বোধহয় 11টা না কটা তালিকা দিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সার্টিফিকেট। মানে আমি তো বলছি সৌরভ, তুমি রাজনীতি ছাড়ো, আমরা তো 2025 সালে একটা আধুনিক পৃথিবীতে বাস করছি, এবং তুমি এবং আমি বা যারা আমাদের আলোচনাটা এখন শুনছেন, আমরা নিজেদেরকে আধুনিক মানুষ ভাবতে ভালোবাসি। যে এটা লজিকের জায়গা থেকে তুমি বলো আমাকে এইটা অ্যাকসেপ্ট করা যায়? দেখো আমি যখন জন্মেছিলাম আমার মায়ের পেট থেকে, আমি তো হাতে আধার কার্ড নিয়ে জন্মাইনি। আমাকে একসময় ভারতের রাষ্ট্র বললো, কংগ্রেসেরই গভর্নমেন্ট ছিল, সে আমায় বললো যে ভাই তোমাকে আধার বলে নতুন ডকুমেন্ট এসে গেছে, তোমায় যেটা করতে হবে। আমার চোখের বায়োমেট্রিক স্ক্যান করে এই করে আমার আধার কার্ড দিল। এবার বিজেপির গভর্নমেন্ট আসলো, এসে বললো তোমার বাকি সব ডকুমেন্ট বাতিল। মানে আমি বলছি সেগুলো গুরুত্বহীন, না বলিস সেগুলো, কেন চাইলেই নাকি ভোটার আই কার্ড বানিয়ে ফেলা যায়, জাল করা যায়, চাইলেই স্কুল কলেজের ডিগ্রি সার্টিফিকেট বানানো যায়, চাইলেই পাসপোর্ট বানানো যায়, সব বানানো যায়। আধার হচ্ছে নাকি এমন একটা ডকুমেন্ট, একেবারে শালগ্রাম শিলায় ঘষে নিয়েছি, আমরা দেখে নিয়েছি, তোমার সব ডকুমেন্ট জাল হয়ে যাবে, কিন্তু আধার কখনো জাল করা যাবে না। তাই তোমার একেবারে জন্ম থেকে মৃত্যু অবধি তোমার ফোনের লাইন আধার লিঙ্ক করতে হবে, মোবাইল নাম্বার, তোমার বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডার, তোমার ব্যাংকের হচ্ছে অ্যাকাউন্ট, তুমি কোথাও একটা শেয়ার কিনবে, ডিম্যাট অ্যাকাউন্ট করবে, কোথাও মানে যা করবে, তোমার হাসপাতালে ভর্তি হতে আধার, সবে তো তোমার আধার লাগবেই লাগবে, আর কিছু লাগুক না আধার লাগবেই। 10 years ডাউন দ্য লাইন তুমি আমায় বলছো যে না একদিন যা বলেছিলাম ওটা ভুলে যাও, এখন তোমার আগের সব ডকুমেন্টগুলো খুব ভালো, কিন্তু আধারটা কোনো ফালতু ডকুমেন্ট, ওটা ইচ্ছে করলে জাল করা যায়, ওটা আমরা নেবো না। তার বদলে কি নেব না, তোমার একবার চোখের রেটিনা স্ক্যান করে তোমাকে আধার দেওয়া হয়েছে, সেটা নাকি ইচ্ছে মতো চাইলে ম্যানিপুলেট করা যায়, জাল করা যায়। আর কোথায় তোমার পাড়া শনি মন্দিরে 51 টাকা দক্ষিণা দিয়ে চোতা নিয়ে চলে আসবে, সেটা হয়ে গেল ভ্যালিড ডকুমেন্ট। আমি বলছি এটা লজিকের জায়গা থেকে এটাকে অ্যাকসেপ্ট করা যায়? তুমি আমায় বলো। এবং এখনো অবধি 2017 সালে অবধি 9,055 কোটি টাকা, এবং তারপর আরও 980 কোটি টাকা 19 থেকে 22-এর মধ্যে খরচ করে আমাদের ট্যাক্সের পয়সার 11,366 কোটি টাকা খরচ করা হয়েছে, যেটা ইজ ইকুইভ্যালেন্ট টু $1.33 বিলিয়ন। সেইটা খরচ করা হয়েছে এই আধার। তারপরে বলে দিচ্ছে যে এটার কোনো ভ্যালু নেই। কিন্তু কত মানুষ, দেখো আমরা তোমার নিশ্চয়ই এরকম ঘটনা শোনা থাকবে, আমরা রাজনীতি করতে গিয়ে যা হয় আর কি, এগুলো বেশি এনকাউন্টার করতে হয়, কত এরকম হয়েছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে চিকিৎসার জন্য গেছে, এমার্জেন্সি পেশেন্ট গল করে ব্লিডিং হয়ে যাচ্ছে, আধার কার্ড সেই সময় নেই, হাসপাতালে ভর্তি হতে পারেনি, তার একটা অপারেশন করতে পারেনি, তার তার কিছু একটা এমার্জেন্সি কিছু একটা তার স্কিম সে অ্যাভেল করতে পারেনি, কত এরকম ঘটনা রয়েছে। হ্যাঁ, বাবার মার আধার কার্ড নেই, বাচ্চা স্কুলে ভর্তি হতে পারেনি।
10 বছর ধরে 11 বছর ধরে এইসব ছেলে খেলা করার পরে এখন এসে বলছে তোমার আধারের কোনো গুরুত্ব নেই, তুমি তুমি পাড়ার শনি মন্দির থেকে কি মসজিদ থেকে একটা কাগজ নিয়ে চলে আসো, সেটা তোমার ভ্যালিড ডকুমেন্ট হয়ে গেল। ধরে নাও যদি এমন কেউ হয় যার, ধরো আমার 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, বাবা মার থাকতে পারে, যা বলছে এখন বাবা মারও ধরে নিলাম নেই কোনো কারণে, হ্যাঁ, আমার সত্যি সত্যি পরিচিত এমন মানুষকে চিনি, আমার পাড়ারই লোক, তাদের কারুর নাম ছিল না, 2002 সালের পর তাদের নাম অ্যাড হয়েছে। এরকম হয়েছে 100 বছর বয়স হয়ে গেছে কয়েকজন মানুষের, তার নতুন করে ভোটার লিস্টে নাম উঠেছে এই এসআইআর করতে গিয়ে। তো তখন সেই মানুষটি কি করবে, মানে তাকে কি কি দেখাতে হবে, মানে যেটা প্রশ্ন। এটা কতগুলো আমি দেখলাম কাল কতগুলো লিস্ট বার করেছে স্কুল কলেজের 87 আগে যাদের জন্ম, স্কুল কলেজের সার্টিফিকেট, এই সেই কিছু করে না, কিন্তু আমার ধরো আমার মা বা বাবার তাদের বার্থ সার্টিফিকেট বা তাদের স্কুল লিভিং সার্টিফিকেট এটসেট্রা আজকে না, এরকম তো মানুষ আছে আমাদের। ধরো একটু গ্রামগঞ্জের দিকে, ধরো বন্যায় যে এলাকাগুলো বারবার ভেঙে যায়, নদীর, ধরো যেখানে নদী ভাঙনের এলাকা, মালদার ওই মানিকচক ভূতনির চর থেকে শুরু করে এদিকে শমশেরগঞ্জ থেকে শুরু করে এই গোটা ভাঙন এলাকা, হ্যাঁ, এরকম তো মানুষ রয়েছে যাদের মানে গত 20 বছরে 20 বার তাদের বাসস্থান পাল্টেছে। কালকে রাত অব্দি গোটা ঘর ছিল, পরের দিন সকালবেলা নদীর তলায়। তুমি তার কাছে কি, তার বাবা মার ডকুমেন্টার কি তুমি আশা করবে তার কাছে? মানে এটা তো বাস্তব সমস্যা, এবং সেই সমস্যাগুলো আছে বলেই তো মানে মানে এরা মুখে যাই বলুক না কেন, এত মানুষের জন্য এটা এত দুশ্চিন্তার কারণ এটা। এবং বর্ডার যারা মানে একদম বর্ডারের নিকটবর্তী বলে পশ্চিমবঙ্গের ওপর বলা হচ্ছে যে প্রচুর ইনফিলট্রেশন হয়েছে, অনুপ্রবেশকারী হয়েছে। যদি বর্ডারটাকে দেখা যায় তাহলে দেখা যাবে ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই সবকটা রাজ্য বর্ডারের কাছাকাছি। বাকি কারোর কোনো রাজ্যে কিন্তু এখন এসআইআর হচ্ছে না, শুধু পশ্চিমবঙ্গে কি ওই ইলেকশনটা এগিয়ে আসছে। এটা আমাদের কাছে এক্স্যাক্টলি, এটা আমাদের একটা প্রশ্ন যে, এবং খালি পশ্চিমবাংলা বলে না, বিহারেও এসআইআরটা হলো ঠিক বিহারে ভোটের আগে, বাংলার। তোমার যদি উদ্দেশ্য হয়ে থাকে, একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে ভোটার লিস্টটাকে স্যানিটাইজ করা, তাহলে যে রাজ্যে ভোট নেই, তুমি 2002 সালের পরে 23 বছর পরে করছো, 23 বছর অপেক্ষা করতে পারলে আর 3 মাস অপেক্ষা করতে কি ছিল, কি 4 মাস অপেক্ষা করতে কি ছিল? যে রাজ্যে ভোটটা আছে সেখানে কেন, যেখানে আপাতত কোনো ভোট নেই সেখানে ভালো করে করো, যাতে করে কিনা যার নাম আরো বেশি করে বিএলওরা সময় পায় বাড়ি বাড়ি সত্যি সত্যি প্রতিটা বাড়িতে গিয়ে ভালো করে স্ক্রুটিনি করার, যার নাম বাদ যাবে তিনি যেন যাবতীয় সুযোগ পান, তার ডকুমেন্ট আবার জমা দিয়ে রিভেরিফাই করিয়ে তার নামটাকে তোলার। তুমি কেন তাড়াহুড়ো করে ভোটের আগে এমনভাবে করছো যে নামকা বাস্তে একটা রিঅ্যাপ্লিকেশনের সময় দিয়ে তারপরে তোমার লিস্টটা বেরিয়ে যাবে? তো ভোটার লিস্টটাকে তো আমি আমার সুবিধা মতো করে বানিয়ে একটা ভোটটা পার করে দিই, তারপর তোর নাম উঠবে না উঠবে পরবর্তীকালে। হ্যাঁ, তো আমি বলছি যে এইটা কেন হবে? এই যে ধরো বিহারে সুপ্রিম কোর্ট রায় দিল যে যাদের নাম বাদ গেছে তারা এবার আধার কার্ড দেখে অ্যাপ্লাই করতে পারবেন। ইলেকশন কমিশন এবার বাধ্য সেই অ্যাপ্লিকেশনটাকে নিতে, যতদিনে সেটা হবে ততদিনে বিহারে ভোটটা হয়ে যাবে। এর মানুষগুলো ভোটটা দিতে পারলেন না, তাই না? সুতরাং এইটা কেন করা হবে? এখানেই প্রশ্নটা আসে উদ্দেশ্যটাকে নিয়ে। বামপন্থীরা মানে এখন বলা হচ্ছে, অনেকেরই বক্তব্য হচ্ছে যে একটা তো কথা বলাই হয় বামপন্থীরা শূন্য, সিপিএম এই মুহূর্তে শূন্য আমাদের রাজ্যে, দুর্ভাগ্যজনক হলেও শূন্য। সেটার কারণ খুঁজতে গিয়ে কোথাও বহু মানুষের বক্তব্য হচ্ছে বৃদ্ধতন্ত্র, অর্থাৎ ওপরের সারির নেতারা তোমাদের মতো তরুণ তুর্কিদের জায়গা ছেড়ে দিচ্ছেন না, এবং সেই নেতাদের প্রতি হয়তো জনগণের সেই লেভেলে আর বিশ্বাস নেই, তাই একটা সময় তাদের জনগণ সরিয়ে দিয়ে অন্য একটা অল্টারনেটিভে গিয়েছিল। আজকে শতরূপ, সৃজন, মীনাক্ষী, দীপশিতা, এদের যদি সামনের সারিতে আরও বেশি করে আনা হতো এবং ইউনিফাইড ওয়েতে প্রজেক্ট করা হতো, তাহলে হয়তো বামপন্থীরা অনেক বেটার রেজাল্ট দিতে পারতো। দেখো তুমি যারা এটা বলেছেন নিশ্চয়ই একটা বড় অংশের মানুষ আমাদের ভালো চেয়েই বলেছেন, তাদের ভালো চাওয়াটাকে সম্মান করি, 100 বার আমরা করি। কিন্তু তুমি ধরো যে 4 জনের নাম বললে বা এরকম আরও যারা আছেন, বলো তো পার্টি তাদেরকে আর কোন সুযোগটা দিতে পারতো বা কতটা সামনে আনতে পারতো? আমার মানে 25 বছর যখন বয়স, তখন আমাকে একটা বিধানসভা কেন্দ্রে আমাকে প্রার্থী করেছেন দীপশিতা, তখন ইউনিভার্সিটির ছাত্রী, মীনাক্ষী, সৃজন বা আরও যারা আছে, প্রতিকূর থেকে শুরু করে সায়ন থেকে শুরু করে সবাইকে পার্টি তো এগিয়ে দিয়েছে। এবার আমরা ভোটে জিতিনি, মানুষের একটা বড় অংশ আমাদেরকে সমর্থন করেননি, আমরা সেটাও মাথা পেতে নিয়েছি। কিন্তু তুমি আর একটা রাজনৈতিক দল বলো পশ্চিমবাংলায় বা ভারতে, যে দলের তুমি এতগুলো নাম বলতে পারবে 20 ঘরে কি 30-এর ঘরে, যারা কিনা সেই পার্টির একটা ডিসিশন মেকিংয়ের একটা স্তরে রয়েছে, পার্টির কালেকটিভ লিডারশিপের একটা স্তরে রয়েছে, তুমি আর একটা দলের নাম বলতে পারবে? দেখো এই বৃদ্ধতন্ত্রের এই যে কথাটা না, এটা আমার মনে হয় যে এটা কিছুটা আনফেয়ার, কারণ এটা না খালি ওই মানে সৃজন, মীনাক্ষী, দীপশিতার বা আমার ব্যাপার নয়। ব্যাপারটা কী বলো তো, ধরো 2006-এ আমাদের পার্টিতে তখন এই এত মিডিয়া, এত মানে পডকাস্ট, এত কিছু হয়নি বলে
2006-তেও তুমি যদি দেখো আমাদের পার্টির বোধহয় 125টা না কটা কেন্দ্রে নতুন প্রার্থী ছিলেন আমাদের, এবং আজ ধরো শ্রমিক লাহিড়ী 28 বছর বয়সে এমপি হয়েছেন। সে কবে, সেই সুজন দা যে সময় এমপি, মানব মুখার্জি 30-এর ঘরে বয়স তখন মন্ত্রী হয়েছেন রাজ্যের। এই বুদ্ধদার ছবি আছে তোমার এখানে, কি ধরো শ্যামল দা, সুভাষ দা, এনারা কোন বয়স থেকে মন্ত্রী হয়েছেন বা ইয়ে হয়েছেন। সুতরাং এটা কিন্তু চিরকাল আমাদের পার্টিতে চলে। কেন দেখো আমার দুটো এখানে ব্যাপার আছে, জানো তো সৌরভ, এক যেটা তুমি নিশ্চয়ই একমত হবে, আমাদের পার্টিটা যেহেতু ওই বংশবাদের ব্যাপারটা চলে না, সেহেতু ওই কারুর ছেলে, কারুর ভাইপো, কারুর নাতি বলে তাকে এনে বসিয়ে দেওয়া হলো পার্টির মাথায়, সেটা হয় না। আমাদের পার্টিতে যে কোনো কেউ নিচ থেকে তাকে উঠে আসতে হয়, পার্টি মানে বিভিন্ন দায়িত্ব পালন করতে করতে সে পরের ধাপের দায়িত্ব পায়। সুতরাং স্বাভাবিক নিয়মেই তার একটা জায়গায় আসতে একটা সময় লাগে। হ্যাঁ, যদি ওপর থেকে প্যারাশুট করা হতো তাহলে অনেক তাড়াতাড়ি সেটা হয়ে যেতে পারতো। এটা একটা স্বাভাবিক একটা প্রসেস। দ্বিতীয় কথা দেখো, আমাদের পার্টিটা যেহেতু খুব ব্যক্তির পার্টি নয়, সেহেতু আমাদের পার্টিতে না, ধরো তৃণমূলে আছে, তোমাকে যদি জিজ্ঞেস করি তৃণমূলের পার্টিটার বয়স কত, মমতা ব্যানার্জির যখন বয়স ছিল 45 তখন তৃণমূলের বয়স ছিল 45, মমতা ব্যানার্জির বয়স যখন 70 তখন তৃণমূলের বয়স 70, মমতা ব্যানার্জির বয়স যখন 110 হবে তখন তৃণমূলের লিডারশিপের বয়স 110। সুতরাং ওরা তো একজন মানুষ, তার যখন যেরকম বয়স পার্টিরও তখন তেমন বয়স। কিন্তু আমাদের পার্টিতে তো সত্যি টু বি ফেয়ার এটা কোনো কালে হয়নি। ধরো আমাদের পার্টিতে আমি যবে থেকে রাজনীতি খবর রাখতে শুরু করেছি, সেই সময় শৈলেন দাশগুপ্ত বাড়ি যখন খবর রাখি, আমি স্কুলে পড়ি তখন শৈলেন দাশগুপ্তকে শুনতাম সিপিএমের সেক্রেটারি, তারপরে শুনলাম অনিল বিশ্বাস, তারপরে শুনলাম বিমান বোস, তারপরে শুনলাম সূর্যকান্ত মিশ্র, এখন মোহাম্মদ সেলিম, আর আমি তখনও শুনতাম মমতা ব্যানার্জি, এখনও শুনি মমতা ব্যানার্জি। কেমন? সুতরাং এইটা আমার মনে হয় যে আমাদের ক্ষেত্রে বলাটা পুরোটা ঠিক না। আর আমাদের পার্টির নেতাদের আর একটা দোষ তুমি যদি বলো আছে, সেটা হচ্ছে আমাদের পার্টির প্রায় কোনো নেতাই যেহেতু চুলে রং করেন না, সেহেতু তাদের বয়স বাড়লে সেটা না বুঝতে সুবিধা হয়। আর ধরো তৃণমূলের তুমি দেখবে নেতাগুলো, ধরো সুদীপ ব্যানার্জি বলো, অনুব্রত মণ্ডল বলো, জেলে ঢুকছে যখন কি কুচকুচে কালো চুল, তোমার মনে হয় বাহ কি তরুণ নেতা। জেল থেকে বেরোচ্ছে 2 বছর জেল খেটে, তখন সাদা ধবধবে একেবারে হিমালয় পাহাড়ের বরফের মতো চুল। হ্যাঁ, তো সুতরাং জেলের ভেতর চুলে রং করার সুযোগ নেই। সে স্ট্রেস থেকেও হতে পারে, হাজার একটা কারণ থাকতে পারে, চুল সাদা হয়ে যেতে পারে, এটা একান্ত তোমার। তেমন আবার জেল থেকে বেরিয়ে আবার চুলগুলো কালো হয়ে যাচ্ছে, আবার স্ট্রেস কমে গেলে চুলটা আবার সাদা থেকে কালো হয়ে যায়, এমন বিজ্ঞান তো আবিষ্কার হয়নি এখন না, চুল রং করে। সুতরাং হ্যাঁ, আমি এক্স্যাক্টলি সেটাই বলছি। সুতরাং এদের প্রত্যেকের বয়স আমাদের নেতাদের থেকে অনেক বেশি, কিন্তু চুলটা রং করে বলে এদের কচি সাজে ঘুরে বেড়াতে সুবিধা হচ্ছে। আমি চুল রং করাটা এখন অপরাধ বলছি না, কিন্তু মুশকিলটা হচ্ছে যে চুলে রং করে কেউ যদি এখন অন্যকে হেডশেম করে, আমার সেটাকে একটুখানি ইয়ে লাগে। আমি চুলে রং করিনি, এবং আমার না আমি তোমার কথা, তুমি তো বাকিদের আমি রেজোনেট করছি, এবং সেই সঙ্গে এটাও রেজোনেট করছি, মানুষ কিন্তু আমি অন্তত যেহেতু পাড়ার মেশা ইত্যাদি বিভিন্ন জায়গায় মেশার সূত্রে আমার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আলোচনা শুনে এই আলোচনাটা আসেই ইনএভিটেবলি যে এই ইয়াং ছেলেগুলোকে এগিয়ে দিতে হবে, এই ইয়াং ছেলেগুলোকে আরও বেশি করে রাস্তায় নামাতে হবে, আন্দোলন। তোমরা ডেফিনেটলি আন্দোলনে আছো, মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করার চেষ্টা করছো, কিন্তু কোথাও গিয়ে তোমার কি মনে হয় আজকে আমি একজনের নাম নিচ্ছি, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গেই নিচ্ছি, মোহাম্মদ সেলিমের রাজনৈতিক ক্রেডিবিলিটি এবং সেটার প্রতি তাকে মুখ দেখে ভোট দিতে যাওয়া মানুষের যে ভরসা, তার তুলনায় এই কালেকটিভ ফোর্সটাকে যদি নার্চার করে আরো বেশি করে এগিয়ে দেওয়া যেত, সেটা কি মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হতো বলে মনে হয় না? এই কালেকটিভ ফোর্সটাকে নার্চার করার ক্ষেত্রে মোহাম্মদ সেলিম যে ভূমিকা পালন করেছেন পার্টিতে, এবং এটা কোনো গোপন ব্যাপার নয়, এটা সবাই জানে, সেইটাও আমাদের পার্টির ইতিহাসে লেখা থাকবে খুব যত্নের সঙ্গে। দ্বিতীয় কথা দেখো, এই যে একজন ব্যক্তির ক্রেডিবিলিটির প্রশ্নটা না, এটা আমি তোমার ওই সময়টা মনে থাকবে সৌরভ, আমরা ছোট থেকে বড় হয়েছি একটা সময় এটা শুনে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল জীবনে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে না। আসলে এটা কি জানো তো, নাথিং সাকসিডস লাইক সাকসেস, নাথিং ফেলস লাইক ফেলিয়ার। মোহাম্মদ সেলিমকে নিয়ে কি আর 5 জনকে নিয়ে এটা এখন বলা সহজ, তার কারণটা হচ্ছে এই মুহূর্তে তারা বা তাদের পার্টি জিতছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যতবার তৃণমূল হেরেছে, আমার মনে আছে 2006-এ তৃণমূল এরকম খারাপভাবে হারার পরে ব্রাত্য বসু, যিনি আজকে মমতা ব্যানার্জির ক্যাবিনেটেই মন্ত্রী, তিনি একটা, এবং ব্রাত্য বসু তো অসম্ভব ভালো লেখেন, ওনার সেটা কোনো মানে অতি বড় শত্রু অস্বীকার করতে পারবে না। আনন্দবাজার পত্রিকায় আমার মনে আছে ওনার একটা মানে নাটক লিখেছিলেন, একটা মজার একটা নাটক লিখেছিলেন। তার কন্টেন্টটা ছিল যে মার্কস পশ্চিমবাংলায় এসছেন, স্বর্গ থেকে নেমে এসছেন, যে কি ব্যাপার, সারা পৃথিবীতে বামপন্থীদের খারাপ অবস্থা, এই একটা রাজ্য যেখানে এত ভালো রেজাল্ট করছে বামপন্থীরা কীভাবে। সেখানে দেখছেন মার্কস ঘুরে ঘুরে 5 ধরনের লোকের সাথে দেখা হচ্ছে। একজন হচ্ছে শুধুই সিপিএম, হ্যাঁ মানে সে সিপিএম ছাড়া কিছু বোঝেন না। একজন হচ্ছে কি তবুও সিপিএম নাম কি একটা, যে তার সিপিএমের ব্যাপারে কিছু সমালোচনা আছে, কিন্তু সিপিএম এই দোষগুলো থাকলেও সিপিএম
আবার ওইগুলো ভালো তাই আমি সিপিএম সবাই এরকম মানে হ্যাঁ সিপিএম কিন্তু সিপিএম না সিপিএম মানে 5টা ক্যাটাগরি, হ্যাঁ আমার এক্স্যাক্ট যেগুলো মনে নেই। ওইখানে একটা সংলাপ ছিল আমার মনে আছে, যিনি শুধুই সিপিএম অন্তঃপ্রাণ, তিনি মার্কসকে বলছেন যে আরে ভাবতে পারবে না মার্কসদা, আমাদের তো পশ্চিমবাংলায় সবাই কমিউনিস্ট জানো, সবাই সিপিএম, মানে এখানে হচ্ছে শ্রমিক সিপিএম, কৃষক সিপিএম, সবাই সিপিএম। আর মমতা ব্যানার্জি উনি হচ্ছেন সবচেয়ে বড় সিপিএম, যে কদিন উনি আছেন তৃণমূলের মাথায় ততদিন সিপিএমকে কেউ হারাতে পারবে না। এটা কে লিখেছেন? ব্রাত্য বসু লিখেছিলেন 2006। সুতরাং আমি বলছি এই সমালোচনা মমতা ব্যানার্জিকে নিয়েও একসময় হয়েছে, পরে উনি জিতেছেন, ওনার সেই জয় অতীতের বহু পরাজয়কে ভুলিয়ে দিয়েছে। মোহাম্মদ সেলিমের নেতৃত্বে কি বাকিদের নেতৃত্বে বামপন্থীরা যখন আবার জিতবে বা যদি আবার জেতেন মানুষের সমর্থনে, তখন দেখবে তুমি তখন বলবে যে দেখিয়ে দিল মোহাম্মদ সেলিম মানে কিভাবে একটা দলকে ঘুরে দাঁড় করালো। সিপিএম সম্পর্কে ব্রাত্যদার ওই হেমলার দ্য প্রিন্স অফ গরানহাটার একটা অসাধারণ কোট ছিল, সেটা হচ্ছে সাইলেন্স দিয়ে শেষ করে দেবো, এরমভাবে। আচ্ছা, তোমাদের কি সত্যি সত্যি মনে হতো যে একাডেমির ভেতরে আমাদের দলকে নিয়ে যা খুশি বলুক তাতে কিছু যায় আসে না, সেই জন্য এই ধরনের নাটক তখন করা যেত? অ্যাপার্ট ফ্রম উইঙ্কেল টুইঙ্কেল তোমরা বেশ কবার বন্ধ করে দিয়েছো, অ্যাপার্ট ফ্রম দ্যাট নাটকগুলো হতো? উইঙ্কেল বন্ধ করেছি, এর থেকে বড় মিথ্যে কথা মানে এটা মানে যারাই তৈরি করেছেন এই মিথ্যে কথাটা, মানে এর চেয়ে বড় থার্ড ক্লাস মিথ্যে কথা খুব কম আছে। উইঙ্কেল বরং বলতে পারি বন্ধ হয়ে গেছিল তৃণমূল ক্ষমতায় আসার পরে। তার পেছনে অন্য কারণ আছে, ব্রাত্য বসুর সাথে দেবেশ চট্টোপাধ্যায়ের সেই সময় ঝামেলা, যে কারণে নাটকটি হওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু উইঙ্কেল তো পশ্চিমবাংলার মানুষ বামফ্রন্ট সরকারের সময় একাডেমিতেই দেখেছে, আর কোথায় দেখেছে? সুতরাং এগুলো বাজে কথা। সিপিএম অনেক দিন হয়ে গেল 0 থেকে 1 হতে পারছে না, কেন? কি পসিবল কারণ বলে তোমার মনে হয়? এবং ক্ষমতা, আমার তো এই প্রশ্ন তোমায় করা উচিত, মানে আমরা তো তুমি এবং যদি তুমি তার কিছু উত্তর দাও তার মধ্যে সেটাকে আমরা একজন মানে কি বলবো ওয়েলউইশারের পরামর্শ হিসেবেই চেষ্টা করবো সেটাকে নিয়ে সামনের দিকে। যদি খুব আমি তোমার এটা জিজ্ঞেস করলাম, আমার খুব নিউট্রালি মনে হয় তোমাদের তরুণ ব্রিগেডটা যবে থেকে আবার একেবারে সামনের সারিতে আসবে। একেবারে সামনেটা বলতে কি? একেবারে সামনে মানে ধরো আগামী ভোটের মুখ শতরূপ ঘোষ, জিতলে শতরূপ ঘোষ মুখ্যমন্ত্রী হবেন, এইরকম একটা প্রজেকশন আমাদের বোধহয় ইউথের দরকার। তাহলে হয়তো দেখো একটা ব্যক্তি, আচ্ছা আমি তোমাকে একটা অন্য কথা বলছি, ধরো এই যে তুমি ধরো আমার কথা বলো বা মিনাক্ষী বা সৃজন, যাদের কথাই তুমি বা দীপশিতা যাদের নামে তুমি করছো, এটা আমি খালি আমার দল বলে বলছি না। ধরো এইটাও কিন্তু নয় সৌরভ যে আমাদের কয়েকজনকে ধরো টেলিভিশনে লোকে দেখেছেন বা খবরের কাগজে ছবি বেরিয়েছে বলে বা বেরোয় বলে একটা দলের তরুণ কর্মী বলতে আমরাই। হ্যাঁ, আমি তোমায় এটা বলছি, ধরো এলাকায় গ্রামে জেলায় অসংখ্য এরকম ছেলেমেয়েরা রয়েছেন, এবং সেটা খালি আমাদের দলে বলে না, সব দলেই আছে বলে আমার বিশ্বাস, যারা কিনা হয়তো আমাদের থেকেও অনেক বেশি তোমরা শহর কলকাতায় আছো, টেলিভিশনে দেখা যায়। এবং দেখো ইনফ্যাক্ট আমি তোমাকে তার থেকেও বেশি মানে কদম এগিয়ে একটা কথা বলছি। প্রথম কথা হচ্ছে টেলিভিশনে দেখা যাওয়া না যাওয়ার অনেক লজিস্টিক্সের উপর ডিপেন্ড করে। ধরো সন্ধ্যেবেলাটাই সমস্ত স্টুডিও কলকাতায়, তো কলকাতা বা তার আশপাশের এলাকায় যারা থাকবে তাদের পক্ষেই যাওয়াটা ফিজিবল বা কিছু। হয়তো কেউ বাঁকুড়ায় কি আলিপুরদুয়ারে আমার চেয়ে 10 গুণ ভালো কথা বলে, কি সৃজনের থেকে 10 গুণ ভালো কথা বলে, কিন্তু লজিস্টিক্যালি তার পক্ষে সম্ভব না আলিপুরদুয়ার থেকে সন্ধ্যেবেলায় এসে 1 ঘন্টার একটা প্রোগ্রামে থেকে আবার আলিপুরদুয়ার ফেরত যাওয়া। সুতরাং তাদের এখন যদি এইটাই টেলিভিশনে যাকে দেখছি সেই একমাত্র রাজনৈতিক নেতা বা কর্মী, আর কেউ নয়, এটা হয়ে যাওয়াটা আনফেয়ার। এক দ্বিতীয় কথা আমি তার থেকে এগিয়ে বলছি, ধরো মনে করো একজন কেউ সে সুবক্তা নয়, কেমন ভালো কথা বলতে পারে না, যে কারণে তাকে টেলিভিশনেও তুমি দেখবে না কখনো। সে ভালো বক্তা নয় বলেই তুমি তাকে দেখবে না, আর্টিকুলেট নয় খুব একটা, টেলিভিশনেও দেখবে না, কি সে বিরাট সভা সমিতিতে বিশাল ভাষণও দেবে না, যার খবরের কাগজে খবরও বেরোবে না, তুমি তাকে তোমার কোনো পডকাস্টে ইনভাইটও করবে না, সে একেবারেই ভালো বক্তা নয়। কিন্তু মাঝরাত্রিবেলা যদি কারোর রক্তের দরকার পড়ে, সে ঝড় জলের রাত্রিবেলাও 15 কিলোমিটার সাইকেল নিয়ে যাবে তাকে রক্তটা দেওয়ার জন্য। এরকম তো ছেলে মেয়ে আছেন, তো তারা কি সমাজে নেতা হবে না? খালি ভালো কথা বলতে পারা কি না পারা, কি একটা কথার মধ্যে 3টা কবিতা বলতে পারা, এইটাই কি একমাত্র কে একটা সমাজে নেতা হবে কি নেতা হবে না, কি কে সামনের সারিতে থাকবে রাজনীতির, কে সামনের সারিতে থাকবে না, সেটাই একমাত্র ডিসাইডিং ফ্যাক্টর হবে? তাও তো হওয়া উচিত না। সুতরাং আমার মনে হয় যে এই প্রশ্নটা, দেখো আমি তোমার সাথে কিছুটা একমত, আমি এটা কিছু জায়গায় বলেওছি, হয়তো আমাদের পার্টির সামগ্রিক বোঝাপড়ার সাথে আমার সাধারণত এরকম হয় না বা হলেও আমি বলি না, কিন্তু এক্ষেত্রে একটু ডিসকর্ড হবে। এটা আমার ব্যক্তিগত আমার প্রশ্ন নয়, কিন্তু যে কোনো ক্ষেত্রে এখন মানুষ জানতে চান যে আমি যখন ভোটটা দিচ্ছি আমি কাকে সামনে রেখে দিচ্ছি বলে আমার নিজেরও ধারণা। কিন্তু মুখের প্রশ্নটাকে এতটাও মানে আমার মনে হয় বড় করে দেওয়া উচিত নয়, যেখানে কি না মানে ওই মানে টিভিতে দেখতে পাওয়া যায় যাকে, হ্যাঁ, ওই সোকল্ড একটা ওই কথাবার্তা চাকচিক্য আছে যার মধ্যে। আমি কিন্তু সেটা শুধু বলছি না, আমি বলছি আই এম টকিং অ্যাবাউট আ ক্লিন স্লেট,
যারা I know, I get what you are saying. আমি হ্যাঁ সেই পয়েন্টে তোমার সাথে আমি দ্বিমত হচ্ছি না। এক্স্যাক্টলি, মানে তুমি যেহেতু উদাহরণ হিসেবে, এবং আমি এক্ষেত্রে তুমি আমার নামটা উদাহরণ হিসেবে ব্যবহার করলে, আমি এটাকে ব্যক্তি আমি বলে ধরছি না। তুমি যদি আমার বদলে অন্য কারোর নামও বলতে, আমি এইটা বলছি যে কে মুখটা হবে, সেটা কাকে মিডিয়াতে বেশি দেখা যায়, সেইটা যেন সেটা ঠিক করার ক্ষেত্রে একটা প্যারামিটার হয়ে যায়, মানে হওয়া উচিত না, এবং সেটা আমাদের পার্টির ক্ষেত্রে অন্তত হবে না। সেটা হয়তো তোমার ক্ষেত্রে প্রচুর ডিবেটে আমি তোমাকে দেখছি বলে আমি তুমি তোমার মনে হচ্ছে আমি তোমার কথা বলছি, কিন্তু মীনাক্ষীকে তো অত ডিবেটে দেখা যায় না। মীনাক্ষীকে মাঠে ময়দানে আরো বেশি করে দেখা যায়, আন্দোলনে দেখা যায়। তাহলে মীনাক্ষীর প্রতি তো বিশ্বাসযোগ্যতা এখন মানুষের অনেক বেশি আছে, এবং মীনাক্ষী এবং পার্টির সর্বোচ্চ নেত্রী, ও সেন্ট্রাল কমিটি মেম্বার পার্টির, আমাদের যে পার্টির যে সর্বোচ্চ কমিটি আছে, ও সেই লিডারশিপেরও পার্ট, এবং পার্টি তো এই দায়িত্বকে দিয়েছে এবং নিজের যোগ্যতা দিয়ে সেই দায়িত্ব ও পেয়েছে, এবং অত্যন্ত আমাদের রাজ্য পার্টির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছে। সুতরাং এগুলো তো আছেই। কিন্তু আমি তোমার এটাই বলছি, তুমি যতবার মীনাক্ষী বলছো, তুমি কিন্তু মীনাক্ষী বলছো, তুমি অমুকের ভাইজি মীনাক্ষী, অমুকের বোনঝি মীনাক্ষী বলছো না। তো সেরকমই আমরা চাই যে এই ভাইজিদের বদলে মীনাক্ষীদের মতো নেতা নেত্রী, যারা কিনা রাজনৈতিক আন্দোলন করে সেই যোগ্যতায় সামনে এসছে, এই ভাইজি কালচার হাঁটিয়ে যেন এই মীনাক্ষীদের মতো লিডাররা যেন সামনে আসে। কিন্তু ভাইজি যদি খুব পলিটিক্যালি, মানে কি বলবো, পলিটিক্যাল অ্যাকিউমেন্ট থাকে, যদি সেই মানুষ পলিটিক্যাল অ্যাকিউমেন্ট থাকলে, পিসি যখন বিরোধী ছিল তখন রাজনীতি করতো, তখন তো হয়তো বয়স ছিল না, হওয়ার পরে রাজনীতিতে আসতো না। কিন্তু এখন তো রাজনীতিতে আসার পর তিনি অত্যন্ত সাকসেসফুলি অর্গানাইজেশন চালাচ্ছেন বলে শোনা যায়। শোনা তো যায়, সে তো কি আছে। এবং ওই যে নাথিং সাকসেস লাইক সাকসেস, ঝড়ে বকমারে ফকিরের কারামতি বাড়ে। যেদিন পিসির মুখ্যমন্ত্রী থাকবেন না, সেদিন দেখবো সাকসেস, তারপরে কথা হবে। আমার পিসি মুখ্যমন্ত্রী হলে এরকম আমারও অনেক সাকসেস দেখতে, সে কি আছে। প্রত্যেকটা রাজনৈতিক দল এখন অনেকটা বিদেশের কায়দাতেই পলিটিক্যাল ক্যাম্পেইনের জন্য স্পেশালিস্ট লোকজনকে রাখছে। তৃণমূলের আছে, ভারতীয় জনতা পার্টির তো আছেই। তোমাদের সেরকম কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট নেই, কি করে ম্যানেজ করবে? দেখো, আমাদের নেই, এটা সত্যি কথা। আমাদের আসলে আমরা যেভাবে রাজনীতিটাকে দেখি বা যেভাবে রাজনীতিটা করতে চাই, তাতে আমরা একদম ওই কর্পোরেটাইজেশন, রাজনীতিটাকে একদম একটা জাস্ট কর্পোরেটাইজেশন করে দেবো, যে একটা এজেন্সিকে নিয়ে এসে বলে দেবো যে আমরা থাকলাম, এই তোমাকে এত টাকা দিয়ে দিলাম, তুমি তোমার ভোটটা পার করে দাও। ওই মেকানিজমটা আমরা ঠিক বিশ্বাস করি না। কেন? আমরা মনে করি এর ফলে হয়তো কিছু ইলেকট্রাল সাকসেস পাওয়া তো যায় ইন দ্য শর্ট রান, নিয়ে কোনো সন্দেহ নেই, তো প্রমাণিত। কিন্তু সাধারণভাবে রাজনীতির যে ডেফিনেশন আমাদের কাছে, যে একটা মানুষের একটা লড়াই, আন্দোলন, সেখান থেকে উঠে আসা কিছু কালেকটিভ গোল এবং সেটাকে অ্যাচিভ করা, সেইটা কিছুটা পেছনে চলে যায়। তবে হ্যাঁ, একটা জায়গায় আমি তোমার সাথে, আবার আমি বলছি, সবার সাথে আমার মত মিলবে কিনা আমার দলের মধ্যেও আমি জানি না, কিন্তু আমি এটা মনে করি যে আজকের দিনে রাজনীতিটা যেরকমভাবে একটা অডিও ভিজুয়াল মিডিয়াম হয়ে যাচ্ছে, যেরকমভাবে একটা মানে কি বলবো, তারও অনেক সংজ্ঞা এবং অনেক কিছু পাল্টাচ্ছে। সুতরাং তারও প্রচার পদ্ধতির কিছু আপগ্রেডেশন দরকার, এবং সেখানে কিছু ক্ষেত্রে কিছু এক্সপার্টাইজ, কিছু প্রফেশনাল এক্সপার্টাইজকে ব্যবহার করাটা হয়তো কোনো অপরাধ নয় বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। তারপর দেখা যায়। হ্যাঁ, কিন্তু সিপিএম তো এইটা ছাড়াই লড়বে। ধরো তোমাদের বিরুদ্ধে যখন কোনো একটা পার্টি চেষ্টা করবে ফেক নিউজ ছড়িয়ে দেওয়ার, ফেক ভিডিও ছড়িয়ে দেওয়ার, এবং হার্ডকোর সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হবে, তোমার কাছে না আছে বাজেট, না আছে স্ট্র্যাটেজিস, তুমি কমব্যাটটা করবে কি করে? এবং আমি তোমার সাথে আবার একদম একমত এখানে। এবং এখানে দেখো আমাদের মুশকিলটা কি হয়ে যাচ্ছে। ধরো আমরা যদি ইলেকট্রাল বন্ডে টাকাটা নিতাম, দেখো আমাদেরও তো একটা রাজ্যে গভর্নমেন্ট আছে, তামিলনাড়ুর মতো একটা রাজ্যে উই আর পার্ট অফ দ্য রুলিং ডিসপেন্সেশন। আমরা ত্রিপুরাতে আমরা প্রধান বিরোধী ফোর্স, পশ্চিমবাংলায় আমাদের একটা পলিটিক্যাল প্রেজেন্স রয়েছে, চারটে ব্যাপারে। এবং জানবে আজকের দিনে রাজনীতি এমন একটা জিনিস না, এখানে খালি কথা বলার জন্য টাকা পাওয়া যায় না, চুপ থাকার জন্য টাকা পাওয়া যায়। কিন্তু যে আজকে মানে আদানি দেউচা পাশামিতে জমি নেবে, আদানিকে বেআইনিভাবে দেউচা পাশামিতে জমিটা করে দেওয়ার জন্য যদি মমতা 2000 কোটি টাকা পায়, আমি তাই নিয়ে চুপ থাকার জন্য কিন্তু আমিও 500 কোটি টাকা পেতে পারতাম। চুপটা থাকিনি বলেই 500 কোটি টাকা তো নিইনি না। মানে এটা তো তোমায় বলছি, মানে এটা তো ঘটনা। কারণ এটা তো আমাদের দেশে তো খালি সরকারে থাকা দল স্পন্সর্ড হয় তা তো নয়, মানে সরকারের বিরুদ্ধে থাকা দল তো চুপ থাকারও পেমেন্ট পায়। আমরা তো সেই টাকাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি বলে আমরা ইলেকট্রাল বন্ডের জন্য হাতও পাতিনি, আর দেউচা থেকে শুরু করে কোনো কিছু নিয়ে চুপও আমরা থাকিনি। এবার এটা সত্যি কথা, তুমি যেটা বলছো, আজকে ধরো এই টাকাটা হয়তো আমাদেরও থাকতো যদি এই ইলেকট্রাল বন্ডের টাকা, আজকে মমতা ব্যানার্জি একটা রাজ্যে ক্ষমতায় থেকে যদি বিজেপির পরে সেকেন্ড হ্যাজ টাকা নিতে পারেন, তাহলে একটা রাজ্যে ক্ষমতায় থেকে, আর একটা রাজ্যে সরকারের একটা অংশে থেকে, আর একটা রাজ্যে প্রধান বিরোধী দল হয়ে, আরও কতগুলো রাজ্যে এমএলএ এমপি থেকে, আমরা কি পারতাম না 1-1.5 কোটি টাকা ইলেকট্রাল বন্ডের পেতে, কি 500 কোটি টাকা পেতে, সেই টাকা দিয়ে ভোট করতে পারতাম। এবার দেখো
আমরা কমিউনিস্ট যখন হয়েছি আমরাও তো কতগুলো সিদ্ধান্তের ফলে কতগুলো মূল্যবোধের কারণে হয়েছি। সেই মূল্যবোধগুলোর যতবার এই সংঘাত আমাদের সামনে বা এই চয়েস আমাদের সামনে এসছে যে আমাদের সেই মূল্যবোধটাকে আমরা চুজ করব নাকি সেটার সাথে কম্প্রোমাইজ করে আমরা এই সহজ পথ এবং সহজ প্রগতিটাকে চুজ করব, আমরা সেই মূল্যবোধে স্টিক করে থেকেছি। এবার এইটা করে কি আমরা ভুল করেছি? তাহলে সেইটা আমরা মানুষের কাছে আবেদন করছি যে আপনারাই ঠিক করুন। মূল্যবোধটা নিয়ে হয়তো ভুল করনি না, আমি তাহলে এবার তো এর তো দুটোর তো কোনো একটা বেছে নিতে হতো। না, আর যদি আমার কাছে 1,000-1,200 কোটি টাকা থাকতো তাহলে আমরাও পারতাম একটা প্রশান্ত কিশোর কি মানে কিশোর হোক, রফি হোক, সোনু নিগম হোক, কাউকে একটা ভাড়া করতে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে নেই সেই টাকাটা। সেই টাকাটা থাকতে গেলে আবার যেটা করতে হয় সেটা করতে আমরা প্রস্তুত নই নৈতিকভাবে, নীতিগত জায়গা থেকে। আমি বলছি একটার সাথে তো একটা কানেক্টেড, কোনটা তো মানে তুমি যেটা প্রশ্নটা করছো আমি কিন্তু তোমায় বলছি এটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরো কোভিডের সময় যে কমিউনিটি কিচেন আমরা গোটা রাজ্য জুড়ে চালিয়েছি, আমাদের তো বেশ কয়েক কোটি টাকা মানে তাতে খরচা হয়েছে। মানে টাকাগুলো আমরা বাড়িতে মেশিনে নোট ছাপাইনি, মানুষই দিয়েছেন, তারা সাহায্য করেছেন, আমরা করেছি। কিন্তু আমি বলছি ওই কয়েকশো কোটি টাকা ওই সময় প্রায় মানে ফার্স্ট লকডাউনের সময়, তারপর সেকেন্ড লকডাউনের সময়, অতদিন ধরে একটা সময় ছিল আমাদের রাজ্যে 1,000-1,200 শ্রমজীবী ক্যান্টিন চলতো। এখনও কত জায়গায় চলছে, এই যাদবপুর থেকে শুরু করে কত জায়গায় এখনও সল্টলেকে চলছে। তো আমি বলছি ওই টাকাটাকে ওই কারণে খরচা না করে যদি ওই টাকাটাকে রেখে দিতাম, দুদিক থেকে আমাদের সুবিধা হতো। যে এক, মানুষ না খেতে পেয়ে মরছে মরুক, রাখতে হবে গভর্নমেন্টের ওপর, আমার ওপর তো হবে না। সরকারকে গালাগাল দিক, পরের বার আমাদেরকে জিতিয়ে দিক, এক সেইটা। দ্বিতীয় কথা, ওই টাকাটাকে খরচা করতাম ভোটের সময় গুন্ডা কিনতে, পুলিশ কিনতে, ইলেকশন কমিশনের অবজারভার কিনতে, বড় বড় হোর্ডিং ছাপাতে, হ্যাঁ মানে বস্তিতে গিয়ে রাত্রিবেলা গরিব মানুষকে টাকা দিয়ে বিলিয়ে তাদের ভোট কেনার চেষ্টা করে টাকাটা খরচা করতাম। সেটাও করতে পারতাম। অথবা এইভাবে যে সামাজিক দায়িত্ব পালন করার চেষ্টা করেছি সেটা করেছি। তাহলে কি আমরা এইটা করে ভুল করেছি? তাহলে কি আমাদের ওইটা করা উচিত ছিল? সেই টাকার একটা বড় অংশ তুমি যেটা বলছো সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনের জন্য ব্যবহার করতে পারতাম। কর্পোরেট এজেন্সিকে হায়ার করে তাদেরকে দিয়ে রিল বানিয়ে, তাদেরকে দিয়ে ক্যাম্পেইন ভিডিও বানিয়ে ইয়ে করতে পারতাম। তাতে হয়তো আমার ইলেকট্রাল পলিটিক্সে কিছুটা সুবিধা হতো। আমরা এই জায়গাতেই আমরা লড়াইটাকে নিয়ে যেতে চাই যে টাকা খরচা করে শ্রমজীবী ক্যান্টিন চালাবে, মনে করো বিনা পয়সায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করবে, হেলথ ক্যাম্প চালাবে, এই করবে, সেই যেন যেতে, এবং যে টাকা দিয়ে এই মিডিয়া কেনার আর পুলিশ কেনার চেষ্টা করবে সেই যেন মানুষের কাছে মানুষের রায় হারে, এইরকম একটা সমাজ এবং এরকম একটা ব্যবস্থায় আমরা যেতে চাই। তোমার আজকে এটা মনে হতে পারে যে এটা খুব ভীষণ আইডিয়ালিস্টিক কথা, কিন্তু ওইটাকে সামনে রেখে আমরা লড়াই করছি। আমরা যদি জিতি তাহলে কিন্তু আগামী কতগুলো জেনারেশন জিতবে। যদি আমরা হেরে যাই, হারটা আমাদের ব্যক্তিগত না, তাহলে হয়তো কোনো একটা জায়গাতে আমরা কালেক্টিভলি সবাই হারবো। না, তোমার কাছ থেকে আমি শুনেছি তোমার হারতে ভালো লাগে না, খুব সত্যি। বারবার হেরে যেতে কার ভালো লাগে? কিন্তু তাহলে আমরা জেতার জন্যই লড়াইটা কিন্তু করছি। আমরা কিন্তু 2025-এ তোমাদের সেই পদক্ষেপ কোথায়? আজকে ডিজিটাল যোদ্ধার কাউন্টার কোথায়? সেই অপটিক্সে দাঁড়ানোর তুমি বারবার বলছো, তুমি যে কাজগুলো করেছো, রেড ভলেন্টিয়ার্সের কাজ আমরা প্রত্যেকে দেখেছি সেই ফেজটাতে। এটা তো রামকৃষ্ণ মিশনও করে, ভারত সেবাশ্রম করে। একটা রাজনৈতিক দলের কি এটাই প্রধানতম কাজ? এটা প্রধানতম কাজ নয়, ঠিক কথা। কিন্তু আমরা মনে করি যখন মাঝে মধ্যে এরকম একটা ক্রাইসিসের পরিস্থিতি তৈরি হয়, তখন যে কোনো রাজনৈতিক দল বা যেখানেই 5 জন মানুষ জড়ো হয়েছে তাদের এটা সেই মুহূর্তে অন্তত প্রধানতম কাজ হওয়া উচিত। এবং এটাও আমরা প্রথম বাংলা দেখেছি এমন নয়। 46-এর মন্বন্তরের সময় বামপন্থীরা যে সেই সময় লঙ্গরখানা বলতেন, এবং যা ওই সময় যে মুভমেন্ট হয়েছিল সেটা তো বামপন্থীরা ওই সময় করেছিল। এবার 46-এ ওইটা করে 77-এ আমরা সরকার তৈরি করেছিলাম। কি মনে করো, তার আগে 67-তে যুক্তফ্রন্ট তৈরি হয়েছিল, তার আগে অব্দি তো আমরা জিতিনি ভোটে। এটার কাছে এক হাতে খাবারের প্যাকেট দিলাম, অন্য হাতে আমাদের ভোটটা দিয়ে দাও, আমরা ব্যাপারটাকে এইভাবে দেখিনি। আজ থেকে 100 বছর কি 80 বছর আগেও দেখিনি, আজও দেখছি না। সেটা তো তোমরা দেখছো না। তার মানে একটা দীর্ঘমেয়াদী প্রসেসের মাধ্যমে মানুষ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন, এটার উপর নির্ভর করতে হবে। মানুষের সিদ্ধান্ত বেঠিক আমি এটা কখনো বলিনি, কখনো বলবো না, আমি এক্ষেত্রেও বলছি না। আজকের পরিস্থিতিতে মানুষ যেটা সিদ্ধান্ত নিয়েছেন, হয়তো আজকের পরিস্থিতিতে বৃহত্তর মানুষের কাছে এটাই সঠিক সিদ্ধান্ত। আমি কখনো আমি এটা বলে দেওয়ার কেউ না যে আজকে মানুষ বেঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, আমি সব জেনে বুঝে আছি, আমি জানি কোনটা সঠিক। একদিন মানুষ আমার মতো করে তাদেরও বুদ্ধি হবে এবং তারা ঠিক সিদ্ধান্ত নেবেন। ওইটা আমি বা আমরা এটা বলার কেউ নই। মানুষ যেটা আজকে মনে করেছেন নিশ্চয়ই সেটা আজকের জন্য হয়তো জরুরি বলেই মনে করেছেন, কিন্তু আমরা চাই এখান থেকে একটা উত্তরণ হোক, সামনের দিকে আমরা যাই, যাতে সামনের দিকে যাও। তাহলে ইলেকটোরাল পলিটিক্সের ক্ষেত্রে তোমাদের কি কোথাও গিয়ে উচিত ছিল না সবকটা আসনের দিকে কনসেন্ট্রেট না করে তোমাদের যেখানে নিজেদের শক্ত জমি সেই জায়গাগুলোতে অনেক বেশি করে কনসেন্ট্রেট করা? সেই কারণেই তো আমরা সবসময় চেষ্টা করি যাতে জোট করে লড়াই করার চেষ্টা করেছি। আমরা ধরো লোকসভাতে তো আমরা সব আসনে লড়াই করিনি, যেখানে আমাদের মনে হয়েছে যে ধরো বহরমপুরে আমাদের কেউ প্রার্থী হওয়ার থেকে অধীর চৌধুরী প্রার্থী হলে বেশি
ভোট পাবেন, তার জিততে সুবিধা হবে। আমরা এইবার তো মনে করো তাও জোট হয়েছে, ধরো তার আগের বার যখন কংগ্রেসের সাথে জোট হয়ওনি তখনও আমরা বহরমপুরে প্রার্থী দিইনি, তখনও আমরা ডালুবাবুর বিরুদ্ধে প্রার্থী দিইনি মালদায়, কারণ আমরা মনে করেছি যে ওখানে প্রার্থী দিয়ে ভোট ভাগাভাগি করার থেকে যদি কংগ্রেসের জেতার সম্ভাবনা ওখানে বেশি থাকে আমাদের থেকে, তাহলে তারাই জিতুক, যাতে তৃণমূল বা বিজেপি জিততে না পারে। তা আমরা তো আবার যেখানে আমাদের জোর আছে সেখানে আমরা। কিন্তু এইটাও তোমাদের এই যে জোট গড়ার পদক্ষেপ, এটাও কি কোথাও গিয়ে পুরনো কর্মীদের মনোবল ভেঙে দেয়নি? যে সিপিএম, যে কংগ্রেস, ধরো মুর্শিদাবাদের কথা বললে যুযুধান দুই পক্ষ ছিল, এরকম বহু জায়গায় যুযুধান দুই পক্ষ দীর্ঘদিনের, সিপিএম এবং কংগ্রেস। সিপিএম এর দিকে মানুষ তো তাকিয়ে থাকে, তারা, আমি জানি না কেন এ দায় মানুষ তাদের ওপর চাপায়, কিন্তু চাপায় তো যে আদর্শগত ভিত্তি যদি থাকে এই দলটাকে, তাহলে সেই আদর্শে একবার কড়ায় গন্ডায় চুকিয়ে দিতে হবে, সে তার কোনো ভুলচুক হতে পারবে না। আধুনিক মানে কলিযুগে সীতার মতো কিছু হলেই অগ্নি পরীক্ষা নিয়ে নেবে মানুষ। তাহলে তোমরা কংগ্রেসের সঙ্গে জোট বাঁধলে, আইএসএফ বলতে গিয়ে তোমরা আব্বাস নওশাদদের সঙ্গে জোট করলে, সেই জোটটা কি কোথাও গিয়ে স্খলিত বামপন্থীদের জোট হয়ে গেল না, সুবিধাবাদীর জোট হয়ে গেল না? না, জোট তো অসুবিধাবাদী জোট হয়ও না, এমনিতে জোট তো সুবিধার জন্যই জোট করবো, তাতে আর লুকোচুরির কি আছে। 2016-র আগে 2014-এ মোদী ক্ষমতায় আসার পরে গোটা ভারতে যেরকমভাবে বিজেপির একটা সার্চ হচ্ছিল এবং পশ্চিমবাংলাতে ভাব উঠে গেল যে এবার বিজেপি হচ্ছে তৃণমূলের প্রধান অপোজিশন, কংগ্রেসের সাথে আমাদের এই জোটটা হলো বলেই তো 2016-র ভোটে আবার তৃণমূল বনাম বাম কংগ্রেস হলো, আর মানে বিজেপি সেখানে অবসোলেট হয়ে গেল। এবং ওই মানে মানে ওটা তো আজকে মিথ্যে হয়ে যাচ্ছে না। আর কংগ্রেসের সাথে তুমি যদি দেখো বোঝাপড়ার কথা বলো, একসময় কংগ্রেসের সাথে লড়াই হয়েছে, এটা তো মিথ্যে নয়। আবার এটাও ঘটনা যে দেশের সামনে যখন আরও অনেক বড় ক্রাইসিস এসছে, চিরকালই বামপন্থী এবং কংগ্রেস একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। সেটা ধরো ইন্দিরা গান্ধীর সময় আমাদের সাথে কংগ্রেসের এত মারামারি ঝামেলা, খুন হচ্ছে এই বাংলায়, সিদ্ধার্থ জমানা তখন গুটি গুটি পায়ে এগিয়ে আসছে, সব কিছু হচ্ছে। তারই মধ্যে যখন ব্যাংক ন্যাশনালাইজেশন করেছেন ইন্দিরা গান্ধী, আমরা সবার আগে ভারতে উঠে দাঁড়িয়ে সমর্থন করেছি সেটাকে। তারপরে যখন 71-72-এ যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে, সেই সময় সিদ্ধার্থ শঙ্কর রায়ের লোকের হাতে আমাদের কর্মীরা পাড়ায় পাড়ায় খুন হচ্ছে। তোমার বাড়ি যেখানে কাশীপুরে, সেখানে গণহত্যা, কাশীপুর গণহত্যা থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে। তখন সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা ওই এক বুক রক্তের নদীতে দাঁড়িয়ে আমরা বলেছি যে হ্যাঁ, ইন্দিরা গান্ধী আপনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য পাকিস্তানের হাত থেকে আপনি ভারতের সেনা পাঠান, আমরা ভারতের বামপন্থীরা আপনার এই নীতিকে আমরা আপনার পাশে আছি, এই লড়াইকে আমরা সমর্থন করছি। আমরা দাঁড়িয়ে থেকে সেখানে ইন্দিরা গান্ধীর গভর্নমেন্টকে সমর্থন করেছি যে হ্যাঁ, বাংলাদেশের মুক্তিযুদ্ধতে ভারত সেনা পাঠাক এবং পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করা হোক, স্বাধীন করা হোক। ঠিক উল্টোটাও তো করেছে, হাইট চুক্তির জন্য উইথড্র করে নিয়েছে সমর্থন। যখন মনে হয় সমর্থন করার মতো কাজ কংগ্রেস করেছি, সমর্থন করেছি। যখন মনে হচ্ছে সমর্থন করার মতো কাজ করেনি, সমর্থন করিনি। সেটা এটা তো চিরকালই হয়েছে। ধরো নরসিংহ রায়ের গভর্নমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলে বেড়ান, নরসিংহ রায়ের গভর্নমেন্ট থাকতো যদি বামপন্থীদের সেখানে বিজেপি আটকানোর জন্য বামপন্থীরা একটা ভূমিকা না নিত, বা 2004 থেকে 2008-এর মাঝামাঝি সময় পর্যন্ত ইউপিএ গভর্নমেন্টকে আমরা কংগ্রেসকে হারিয়ে দেশের এতগুলো আসন থেকে গেছি পার্লামেন্টে, গিয়ে আমরা কংগ্রেসকে সমর্থন করেছি, কারণ বিজেপিকে আসতে দেবো না ক্ষমতায়। তো আমরা চিরকালই হয়েছে, এটা নতুন কি আছে? স্ট্যাটিস্টিক্সে তুমি অসম্ভব ভালো, আমি তোমাকে কিছু স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, আমার ভুল হলে তুমি কারেক্ট করে দিও, কারণ আমরা মূলত যে রিসার্চ ওয়ার্কটা করি অনেকটাই ইন্টারনেট নির্ভর, ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। আমিও যে সব ঠিক জানবো সবসময় তা নয়, যাই হোক, অনেক চর্চা তোমার বেশি। 1977 সালে 52% ভোট ছিল, হতে পারে 2006 সালে 49%, 2011 সালে 30%, ক্রমান্বয়িকভাবে ডিক্রিজ হয়েছে। সিএসডিএস এর সার্ভে অনুযায়ী ফার্স্ট টাইম আরবান ভোটারদের মধ্যে 5%-এর কম ভোট পেয়েছে সিপিএম 2011-এ। এই যে ঘটনাগুলো ক্রমান্বয়িকভাবে ঘটে যাচ্ছে এবং ক্রমশ তৃতীয় একটা শক্তি, যেটাকে বলা যায় হিন্দুত্ববাদী শক্তি বলতে পারো, সেই শক্তিটা ক্রমশ দ্বিতীয় জায়গায় উঠে আসছে, বামেরা তৃতীয়, পিছোচ্ছে পিছোচ্ছে পিছোচ্ছে। এটার কারণ কি? এটা দেখো, এটা অত্যন্ত আমি মানে শেয়ার ইউর কনসার্ন, আমি একমত তোমার সাথে বা আরও অনেকের সাথে। এটা অত্যন্ত উদ্বেগের, অত্যন্ত মানে চিন্তার, এবং সেখানে আমাদের ডেফিনেটলি আমাদেরও নিজেদেরকে অনেক প্রশ্ন করার রয়েছে। আমাদের নিজেদেরকে এই প্রশ্নও করতে হবে যে এত বছর আমরা সরকার চালালাম, পলিটিক্যালি আমরা মানে এত মানে একচেটিয়া সুযোগ মানুষের কাছে পেয়েছি, যে সামাজিক ক্ষেত্রে যে মানে সংস্কার বলো বা যে একটা প্রোগ্রেসিভ সোসাইটি গড়ে তোলার ক্ষেত্রে যে একটা সাংস্কৃতিক যে একটা লড়াই এবং যে কাজ বামপন্থীদের করার
কথা ছিল, নিশ্চয়ই আমরা অনেক দূর অবধি করতে পেরেছি, কিন্তু কোথাও সেখানে খামতি থেকে গেছে কিনা। নাহলে কী করে আজকে একটা লোক এসে যতই প্ররোচনা দিক না কেন, যাই করুক না কেন, তা বলে হঠাৎ করে রাতারাতি মানুষের যে মানুষ এর আগে গিয়ে বামপন্থীদের ভোট দিয়েছেন, কি তারা মোটামুটি একটা ফেয়ার সোসাইটিতে তারা একটা সবাই মিলেমিশে থাকতেন, সেখানে এত সহজে সেখানে একটা বিষিয়ে দেওয়া কী করে হলো? সেক্ষেত্রে যে সাংস্কৃতিক প্রতিরোধ থাকার কথা ছিল সেটা কোনো জায়গায় দুর্বলতা ছিল কি না, আমার মনে হয় এরকম হাজারটা প্রশ্ন আমাদের নিজেদেরকে করতেও হবে। এবং আমাদের এই প্রশ্নগুলোকে ফেস করতে বা নিজেদের ভুল ত্রুটিগুলোকে এক্ষেত্রে পরের বার যেন সেইগুলো আমরা গ্যাপ করতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই। ধরো শঙ্খ ঘোষের কবিতায় ছিল না যে বাইরে লেনিন ভেতরে শিব বেলেঘাটার গলি, মানে সেইটা মানে ওই সময় অনেকে এটাকে খুব মানে নেগেটিভলি নিয়েছেন কথাটা, কিন্তু এটাই তো বাংলার মাটির বাস্তব, এটাই বাস্তবতা। সুতরাং এবং এটাকে আমি এই এরতেও কিন্তু বলবো না যে মানে বাইরে লেনিন ভেতরে শিব, এটাকে আমি খুব আক্ষেপের জায়গাতেও দেখবো না। মানে আমার বরং তুমি আমায় যদি জিজ্ঞেস করো, তাহলে বাইরে লেনিন মূর্তিতে মাল্যদানের কর্মসূচিতে কমিউনিস্ট পার্টিকে যতটা থাকতে হবে, বস্তির ভেতরে বেলেঘাটার গলির ভেতরে শিবরাত্রি উদযাপনেও যেন সাংস্কৃতিকভাবে বামপন্থীদের সেই উপস্থিতি থাকে। সেখানে যে না না বাবা ওখানে ঠাকুর দেখতে আছে, ওখানে আমি যাবো না, মানে ওখান থেকে নিজেকে সরিয়ে রাখার ফলেও যে আলটিমেটলি বিরাট ভালো হয়েছে সেটা হয়তো নয়। তবে তার পাশাপাশি আমি আরেকটা কথা এখানে তোমায় বলবো, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এসে একটা বা আসার আগে থেকে স্লোগান দিলেন না যে লাল হাঁটাও বাংলা বাঁচাও, তো ভালো কথা, লাল তো হাঁটালেন, বাংলাগত মাস্টার সে তো দেখছি। এবার কথাটা হচ্ছে, মনে করো লালকে তুমি কোথা থেকে হাঁটালে বা হাঁটলে চাইলেন, ওরা পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী থাকবে না, পুরসভায় সব বুথ দখল করবো, সব ওয়ার্ড আমার চাই, বিরোধী শূন্য পঞ্চায়েত পুরসভা থেকে শুরু করে এখন বিধানসভা লোকসভাতেও শূন্য। এটা গেল পলিটিক্যাল স্পেকট্রাম থেকে, হ্যাঁ মানে ইলেকট্রাল স্পেকট্রাম থেকে। তারপরে সেখান থেকে গেল কলেজের ইলেকশনে এসএফআই থাকবে না, হ্যাঁ স্কুল কমিটি থেকে ইয়ে থাকবে না, সেখান থেকে সরাও হলো। তারপরে হলো পাড়ায় বিজ্ঞান মেলা করতে পারবে না, পাড়ায় রবীন্দ্রনাথ নজরুল ইসলামের সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন যে বামপন্থীরা পালন করবে সেটা করতে পারবে না, লাল পতাকা দেখলে একেবারে ওখানে খেপা সারের মধ্যে গুঁতো যেতে হবে তৃণমূলকে, এইসব হলো। এইটা করতে গিয়ে কি হলো দেখো সৌরভ, মানে একমত হতে পারো কি না দেখো আমার সাথে, খালি পলিটিক্যাল স্পেকট্রাম থেকে নয়, এই যে সোশ্যাল স্পেকট্রাম থেকে বামপন্থীরাদেরকে সরিয়ে দেওয়া হলো একটা বড় সময়, সরতে বাধ্য করা হলো। এখন সেই জায়গাগুলোতে আমরা আবার ফিরে আসার চেষ্টা করছি, অনেক ক্ষেত্রে ফিরে আসতেও পেরেছি। কিন্তু এই যে ধরো কোনো বামপন্থী ফিল্ম মেকার, সে সিনেমা করার জন্য প্রডিউসার পাবে না, হ্যাঁ থেকে শুরু করে তুমি ইন্ডাস্ট্রির পার্ট, তুমি আমার থেকে ভালো এগুলো জানবে, হোয়াটএভার, আমি তার মধ্যে যাচ্ছি না খুব বেশি করে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি তা হচ্ছে যে দেখো, তুমি যেটাকে হিন্দুত্ববাদী আইডিওলজি বললে, বা যে কোনো, আমি হিন্দুত্ববাদী খালি বলবো না, যদি ইসলামিক ফান্ডামেন্টালিস্ট আইডিওলজিও থাকে, সেটা তো একটা দর্শন, সেটা তো একটা রাজনীতি। একটা দর্শনকে তো লড়াই করতে হবে একটা পাল্টা ভার্সন দিয়ে, তাই না, একটা পাল্টা পলিটিক্যাল ফিলোসফি দিয়ে। এবার তুমি বামপন্থীদেরকে সরালে, একদিক থেকে বিজেপির আরএসএসের একটা মানে আইডিওলজিক্যাল একটা অনস্লট, একটা মতদর্শগত একটা আক্রমণ আসছে বাংলার মাটিতে। এবার সেটাকে আটকানোর জন্য তোমার তো কোনো পাল্টা মতদর্শ নেই। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এটা তো কোনো পাল্টা মতদর্শ হলো না। হ্যাঁ, এবার ওই দক্ষিণপন্থার বা এক্সট্রিম দক্ষিণপন্থাকে কাউন্টার করার জন্য যে কালচারাল লেফট, যে হ্যাঁ সাংস্কৃতিক যে বামপন্থা, আজকে একটা স্কুলের কমিটিতে 5 জন বামপন্থী লোক আছে, মানে সেই স্কুলের সোশ্যালে কি একটা অ্যানুয়াল একটা ফাংশন হয়তো ল্যাবরেটরি নাটকটা হবে, কি হয়তো একটা বাচ্চা 5 জন বাচ্চা মিলে তারা হয়তো সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি করবে, কি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কি কাজী নজরুল ইসলামের একটা গান গাইবেন, কি মনে করো একটা পাড়ায় বামপন্থীরা একটা মনে করো সত্যজিৎ রায় কি ঋত্বিক ঘটকের সিনেমা দেখাবে, কি সলিল চৌধুরীর গান হবে। মানে এই যে আমি বলছি, এই যে একটা চর্চা, সেই জায়গাটা তো অবলিটারেটেড হয়ে গেল। কি হলো মাঝখান থেকে, এখন এলাকায় বিজ্ঞান মেলা হবে না, এলাকায় তোমার সত্যজিৎ রায়ের আর ঋত্বিক ঘটকের সিনেমা নিয়ে কোনো চর্চা হবে না, কোনো স্কুল কলেজের বাচ্চারা সুকান্ত ভট্টাচার্যকে চিনবে না, তারা নজরুল ইসলামকে চিনবেন না। তো আমি বলছি যে একটা এক্সট্রিম রাইট আইডিওলজিকে আটকানোর জন্য বা তার কাউন্টার যে আইডিওলজিটা, সেইটা চর্চাটাও তো সমাজ থেকে হারিয়ে গেল বা অনেক ক্ষেত্রে পিছিয়ে গেল। তাহলে এটার জন্য তো আমি তাহলে আমি খুব ভালো একটা জিনিস মনে পড়ে গেল, একদম ছোটবেলার কিছু স্মৃতি ভীষণ জলজলে হয়ে থাকে। তো বাবরি মসজিদ যেদিন ভাঙলো, তার পরের দিন, আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি, তার পরের দিন আমাদের স্কুলের পরীক্ষা ছিল। আচ্ছা, খবরের চারদিকে তখন রই রই পড়ে গেছে, সবাই বলছে স্কুল বন্ধ থাকবে, পরীক্ষা হবে না, কোনোভাবে যাওয়া সম্ভব হবে না। আমি মায়ের হাত ধরে আমার বাড়ি থেকে, আমি রামকৃষ্ণ মিশনে পড়তাম, বাড়ি থেকে খুব একটা দূরে নয়, মিনিট 7-8 লাগতো হেঁটে যেতে। আমার সেই দিনটা ভিভিডলি মনে আছে, আমি মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে স্কুলে গিয়েছিলাম, আমাদের পরীক্ষা হয়েছিল।
এরপরে আরও একটা দিনের কথা মনে আছে, যেদিন বালক ব্রহ্মচারীকে তিনি সমাধিস্থ হয়েছিলেন এবং তাকে ফাইনালি রাজ্য সরকারের পদক্ষেপে তাকে তার বাড়ি থেকে নিয়ে এসে তাকে আমাদের কাশীপুর মহাশ্মশানেই দাহ করা হয়েছিল। আজকের যুগ হলে, আজকের যা পরিস্থিতি, যে পরিমাণ পোলারাইজেশন হয়ে আছে, তোমার মনে হয় সেরকম ঘটনা সম্ভব হতো? সত্যি স্কুলে পরীক্ষা হতো? এটা তো বামপন্থীদেরও ব্যর্থতা। মানে তোমরা তো আজকে কোথাও গিয়ে সেই জায়গাটাকে ধরে রাখতে পারোনি বলে এই আইডিওলজিটা মাথা চাড়া দিয়ে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমি দেখো আমাদের ব্যর্থতার জায়গাটা আমি অস্বীকার করিনি বা আমি এড়িয়ে যাইনি, কিন্তু আজকের গভর্নমেন্টের আমলে দাঙ্গার পরিবেশ পশ্চিমবাংলায় থাকবে কি থাকবে না সেটা তো আজকের গভর্নমেন্টকে ঠিক করতে হবে। আজকের তারিখে নিশ্চয়ই হতো না। আজকের তারিখে হতো না মানে কি, আজকে যদি বালক ব্রহ্মচারী মারা যেতেন আর 5টা ভক্ত মিলে বলতো যে উনি আবার 7 দিন পরে জেগে উঠবেন, তা সবার আগে ওখানে মমতা ব্যানার্জি গিয়ে বলতেন যে হ্যাঁ আমার সাথে কথা হয়েছিল, ওনার মারা যাওয়ার আগের দিন রাত্রে আমায় ফোন করেছিলেন, বলেছেন মমতা আমি দেখতে চাই তুই আবার ভারতের প্রধানমন্ত্রী হ, তারপরে আমি বেঁচে উঠবো, তাই আমার অনুপ্রেরণায় উনি মারা গেছেন বলে এসব কিছু একটা হতো। এখন মানে ওগুলো এখন আমি বলে কি করবো, সে তো এখন যে কোনো লোক মারা যাওয়ার পরে শুনি তিনি নাকি মারা যাওয়ার ঠিক আগের দিন মমতা ব্যানার্জিকে ফোন করে কত কিছু বলে গেছেন। বালক ব্রহ্মচারীর বেলাও এসব গুলগল্প শুনতাম তখন, সে তো আলাদা কথা। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে একটা এই যে গণেশকে দুধ খাওয়ানো সেই সময় হয়েছিল, এখন যদি হলে কি হতো, ওই গণেশের মন্দিরের পাশে মমতা ব্যানার্জি হোর্ডিং বেরিয়ে যেত যে দিদির অনুপ্রেরণায় গণেশ দুধ খাচ্ছে। সুতরাং আমি এইটাই তোমাকে বলার চেষ্টা করছি যে তুমি একটা মানে সাম্প্রদায়িকতাকে বলো বা যে কোনো একটা আদর্শকে কাউন্টার করবে যে পাল্টা একটা আদর্শ দিয়ে, না তোমার সেই আদর্শ আছে না যার আছে তুমি তাকে টিকতে দেবে। তো তাহলে সেই সমাজে তো তুমি ওই এক্সট্রিম রাইট উইং আদর্শের একটা খোলা একটা বিচরণ ভূমি করে দিচ্ছ। এই যে তুমি বলো আজকে গোটা ভারতে কোথাও মানে বিজেপি এই জিনিস করতে পেরেছে যা মমতা ব্যানার্জি করে দেখালেন, সরকারের টাকা একটা বড় একটা মন্দির তৈরি করছেন, গভর্নমেন্টের টাকা, বিজেপি আজ অব্দি করেনি ভারতে কোথাও। এই যে রাম মন্দির তৈরি হয়েছে, হাজার সমালোচনা থাক যা থাক না কেন, সেটা তো হয়েছে তো ট্রাস্টেড টাকা। এবার ট্রাস্টে তো নিশ্চয়ই সরকার ট্রাস্টটা যিনি লিড করেছিলেন, ওয়ান অফ দ্য মেন এক্সিকিউশনার, তিনি সম্ভবত নরেন্দ্র মোদির প্রাইভেট সেক্রেটারি বা চিফ সেক্রেটারি। সে তো হবেই, সে তো মানে আমি জানি না, আমি এই দুটো ডট কানেক্ট করছি না। না, মোদি হচ্ছেন রামের চিফ সেক্রেটারি আর মোদি চিফ সেক্রেটারি আবার ট্রাস্টের মাথায় থাকবে, এই তো নিয়ম, এই তো ভগবানের সাথে তো ডাইরেক্ট লাইন আছে। কিন্তু আমি যেটা তোমায় বলার চেষ্টা করছি তা হচ্ছে তো ট্রাস্টে তো গভর্নমেন্টের টাকা হয়তো ছলে বলে কৌশলে ঢুকে থাকবে, নিশ্চয়ই গেছে, কিন্তু কেউ তো দাঁড়িয়ে এইটা সরাসরি বলতে পারবো না আমি যে ওটা সরকারের টাকায় মন্দির। কিন্তু পশ্চিমবাংলায় তো মমতা ব্যানার্জি যে কাজ স্বাধীন ভারতে আজ অব্দি বিজেপি আরএসএস কোথাও করতে পারেনি, মানে আরএসএস বিজেপির মাধ্যমে করতে পারেনি, তা আরএসএস মমতা ব্যানার্জির মাধ্যমে করেছে, গভর্নমেন্টের টাকায় মন্দির দীঘাতে। আবার উত্তরবঙ্গে কদিন আগে বন্যা হলো, ভেসে গেল 4টে জেলা, এই অবস্থা, সেখানে মমতা ব্যানার্জি গিয়ে ঘোষণা করলেন কি নতুন স্কুল বানাবো, কলেজ বানাবো, ব্রিজ বানাবো, কালভার্ট বানাবো না, ওখানে জগন্নাথ মন্দির বানিয়েছি, এখানটা মহাকালের মন্দির বানাবো। আমি তোমায় বলছি যে এইটা কী ধরনের বিজেপিকে আটকানোর জন্য এটা কী ধরনের কালচারাল রেজিস্ট্যান্স। এবং তাতে কি বলেন যে আমি ওদের হিন্দু ধর্মকে মানি না, আমার হিন্দু ধর্ম, আমার মা দুর্গা, মা কালী, ওম নমঃ শিবায়, বিষ্ণু মাতা আছে, আমরা শ্রী রামকৃষ্ণ হিন্দু ধর্মকে মানি, এটা রামকৃষ্ণ হিন্দু ধর্ম। তাহলে তুমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, তোমাকে আমি কি বলবো, তুমি আমার থেকে অনেক ভালো জানো যে সময় মানে ভারতের প্রায় সমস্ত বড় বড় মন্দিরে মানে উঁচু জাত নিচু জাতের তফাৎ আছে, নিচু জাত হলে অব্দি যেতে পারবে না, তার মন্দিরে ঢোকার অধিকার নেই অর্ধেক জায়গায়, অন্য ধর্মের মানুষ হলে তো প্রশ্নই নেই। সেই সময় রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরের মন্দিরে বলেছেন, ভবতারিণী মন্দিরে তুমি মুসলমান হও, তুমি যবন পাঠান, তুমি যে হও, সবাই এ মন্দিরে আসবে। উনি মানে নিচু জাতের হাতে সেই সময় যারা মানে তথা সেদিনের ভাষায় পতিতালয় থেকে যারা দেহ ব্যবসা করতেন তাদেরকে বলেছেন তোরা মায়ের পুজো করবি। হ্যাঁ, মানে এই যে উদারতা, এই যে একটা বিপ্লবী একটা কি বলবো একটা উত্তরণ সেই সময় সমাজে হয়েছিল, এটা একটা ছিল। শ্রীমাও করেছেন, বিবেকানন্দ ছেড়েই দাও, বিবেকানন্দ তো আরো অনেক এরকম মানে উদাহরণ দেওয়া যায় যেখানে উনি একটা অচলায়তনকে ঝাঁকিয়েছেন। কিন্তু আমি কথাটা তোমাকে উদাহরণটা যে কারণে দিচ্ছি, সেই সময় আজ থেকে 100 বছর আগে 150 বছর আগে ভবতারিণী মন্দিরে যেটা রামকৃষ্ণ চালু করেছিলেন, আজকে দীঘায় মন্দির বানানো হয়েছে ওখানে, উনি নাকি রামকৃষ্ণ হিন্দু ধর্মকে মানেন। একটা পয়েন্ট করে দেওয়া হয়েছে যে এরপর থেকে কোনো মুসলমান যেতে পারবে না, খালি হিন্দু লোক যেতে পারবে। আমি বলছি এইটা রামকৃষ্ণ হিন্দু ধর্ম হচ্ছে? তো আপনার সাথে মানে আরএসএস এর এমন কোন কাজটা বাকি থাকছে পশ্চিমবাংলায় আপনি মুখ্যমন্ত্রী হওয়ার ফলে যেটা বিজেপি থাকলে বাড়তি করতে? কোন কাজটা? বরং বিজেপি থাকলে যেটা করতে পারতো না তা আপনি পারছেন, তা হচ্ছে মন্দির তৈরি করছেন গভর্নমেন্টের টাকায়, সেই মন্দিরে আবার নিয়ম করে দিচ্ছেন যে এই অবধি মুসলমান যাবে, তারপরে হিন্দু যাবে। তার মানে কি ধর্মীয় ইস্যু
আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিকে, ভারতবর্ষ না পশ্চিমবঙ্গের রাজনীতির একটা মানে প্রভাবিত করার করার ভবিষ্যৎ কেন, বর্তমানেই ফ্যাক্টর। কিন্তু আমরা চাই এমন একটা ভবিষ্যতে যেতে যেখানে কিনা এইটা আবার আমরা সরিয়ে রাখতে পারবো। দেখো আমাদের এখানে পরিষ্কার কথা, এই যে আমরা 34 বছর গভর্নমেন্ট আমরা চালিয়েছি, আজকে যদি ধরো তুমি প্রশ্ন করো 5 জনকে যে এই যে 34 বছর বামপন্থীরা সরকার চালালো, পশ্চিমবাংলার রাস্তাঘাটের উন্নয়ন, স্কুল কলেজ তৈরি হওয়া, চাকরি বাকরি হওয়া, আইন শৃঙ্খলার পরিবেশ ভালো থাকা, এই সব কাজগুলো করার প্রশ্নে বামফ্রন্ট সরকারকে আপনি 100-এ কত দেবেন? কেউ হয়তো বলবে 60 দেবো, কেউ বলবে 70 দেবো, কেউ বলবে 80 দেবো, কেউ বলবে হয়তো 20 দেবো, কেউ 10 দেবে, 5 দেবে, 0 দিতে পারে কেউ, কোনো কাজ করতে পারেনি বামফ্রন্টকে 0 দেবো। যে তুমি যদি এই যে প্রশ্ন করো যে এই যে 34 বছর বামপন্থীরা সরকার চালালো যাতে পশ্চিমবাংলার সমস্ত মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন, এইটাকে গ্যারান্টি করার প্রশ্নে বামফ্রন্ট সরকারকে আপনি 100-এ কত দেবেন? আমি তোমায় বলছি, আমাদের অতি বড় বিরোধীও মানতে বাধ্য, বামফ্রন্ট সরকারকে আমি 100-এ 100 দেবো। একটা নম্বর কেউ আমাদের কাটতে পারবে না, কেউ বলতে পারবে না যে আমাদের বামপন্থীদের সরকার চালিয়েছি বলে একজন মানুষের পশ্চিমবাংলায় না পুজো করতে না নামাজ পড়তে কোনোদিন অসুবিধা হয়েছে। সুতরাং এটা তো আমরা দেখো, আমরা মনে করি ভারত ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু এবং সেই ধর্মনিরপেক্ষতার জন্য আমরা নিজেদের জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমাদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে বাধ্যতামূলক নাস্তিকতা নয়, তোমাকে নাস্তিক হতেই হবে ধর্মনিরপেক্ষ হওয়ার জন্য। ভারতের বেশিরভাগ মানুষ তারা ধার্মিক এবং তারা ধর্মনিরপেক্ষ। আমাদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে নাস্তিকতা নয়, আমাদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে পরমত সহিষ্ণুতা, এবং সেই পরমত সহিষ্ণুতাটাকে মাথায় রেখেই রাজনীতি হোক, রুটি কাপড় শিক্ষা স্বাস্থ্য তার দাবিতে, এটাই আমরা করতে চাই। আপনি ধর্ম তো পালন করবেই মানুষ, এবং না কিন্তু তোমার মানে সেই সময়টার থেকে আমি যদি বলি, সেই সময়টার থেকে আজকের সময়টা আলাদা। তুমি আজকে কাকদ্বীপ গিয়েছিলে, সেইখানেই তো জাস্ট রিসেন্টলি একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছিল, সেখানেই গেছিলাম, সেখানেই আমাদের সভাটা ছিল, সেখানেই সভা হচ্ছিল, সেখানে একটা মানে হিন্দু দেবীর মূর্তি ভাঙা নিয়ে একটা সাংঘাতিক গন্ডগোল হয়েছে। তো সেই আক্রমণ তো আগে হিন্দু ধর্মের উপর হয়নি না, হিন্দু ধর্মের উপর সেই আক্রমণ হয়নি। আবার পশ্চিমবাংলাতে আবার একটা লোক, এই দেখছিলাম পরশুদিনে ভিডিও দেখছিলাম, সে ছট পুজো আছে বলে বিজেপির কোন নেতা ঘোষণা করছে এখন ছট পুজো আছে, সুতরাং কেউ এখন মাছ মাংস খেতে পারবে না, দোকান বন্ধ রাখতে হবে। এই আক্রমণটাও কোনোদিন হয়নি। কোনো মুসলমান মানুষকে হচ্ছে ওই চাপড়াতে হলো, গরু খেয়েছে বলে তাকে পিটিয়ে মেরে ফেললো, ইসলামের ওপর ওই আক্রমণ কোথাও হয়নি। হ্যাঁ, তো আক্রমণ হবে কেন? হ্যাঁ, আক্রমণ না হোক, সেটাই তো, কোনো ধর্মের উপরই মানে ধর্ম, সেটাই তো বলছি। সুতরাং আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতির ফলে বিজেপির ভোট বাড়লো, তৃণমূলের ভোট বাড়লো, কিন্তু সত্যিকারের ধর্মপ্রাণ মানুষের কি গেল হলো, কি তার সুবিধাটা হলো? কিন্তু প্রচন্ড অশান্ত হয়ে উঠছে। তুমি হিন্দু ধর্মের উপর তুমি আক্রমণ বলছো, তুমি এটা 100 বার যেটা হয়েছে কাকদ্বীপে এরকম যে ঘটনাগুলো ঘটছে, এটা সত্যি কথা। আবার দেখা গেল যে মুর্শিদাবাদে আল্লাহর নামে গালাগাল দিয়ে একটা ওই তোমার গ্লো সাইন বোর্ড বানিয়ে একটা RSS এর ছেলে গ্রেপ্তার হলো, কিন্তু সেখানে বেলডাঙ্গাতে তার করে ওখানে দাঙ্গা, তাপস মণ্ডল সেখানে দাঙ্গা লাগানো হলো। আমি বলছি ইসলামের ওপর এই আক্রমণটাও কখনো পশ্চিমবাংলার মাটিতে কারোর করার ক্ষমতা ছিল না, কিন্তু কোনো ধর্মের ওপরই আক্রমণটা হবে কেন? তাই আমরা দেখো, আমাদের পরিষ্কার অ্যাপিল হচ্ছে বাংলার মানুষের কাছে, যত ভোট আসবে এবং যে দলগুলোর কাছে যে কথা ছিল তারা আপনাকে শিক্ষা দেবে, স্বাস্থ্য দেবে, ভবিষ্যৎ দেবে, সেগুলো দিতে না পেরে আপনার ধর্মীয় সেন্টিমেন্টকে আঘাত করে আপনার ভোট পাওয়ার চেষ্টা করবে। আমাদের পরিষ্কার অ্যাপিল, কোথাও যদি দেখেন যে এরকমভাবে কালী ঠাকুরের মূর্তির গলা কেটে দেওয়া হচ্ছে, কি কোথাও দুর্গা মূর্তির হাত পা ভাঙা হচ্ছে, সেখানে কোনো হিন্দু মানুষের আগে সেখানকার স্থানীয় মুসলিম মানুষ আপনারা প্রতিবাদে রুখে দাঁড়ান। আপনারা সেখানে গিয়ে এই অপরাধ যারা করেছে তাকে ধরে কলার ধরে টানতে টানতে থানায় নিয়ে যান। এবং কোথাও যদি এরকম হয়েছে, কেউ আল্লাহকে নিয়ে 4টে গালাগাল দিচ্ছে, কেউ হজরত মোহাম্মদকে নিয়ে 4টে নোংরা কথা বলছে, সেখানে কোনো মুসলিম মানুষ প্রতিবাদ করার আগে স্থানীয় হিন্দু মানুষরা সেখানে ঝাঁপিয়ে পড়ুন, এবং যারা এই নোংরামিটা করবে তাদেরকে কলার ধরে টানতে টানতে থানায় নিয়ে যান। তবেই একমাত্র বাংলা বাঁচবে, তবেই বাংলা বাঁচবে, নাহলে কিন্তু বাংলাকে কেউ বাঁচাতে পারবে না। অসম্ভব ভালো কথা বললে। মানে কোথাও গিয়ে তো তুমি সেকুলার মানুষজনের কথা বলছো, আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় জানো বিভিন্ন রকম গালাগাল তৈরি হয়েছে, সেকু মাকু, এখন যেন সেকুলার হওয়াটা একটা অপরাধ হয়েছে বর্তমান পরিস্থিতি, এবং মানে বন্যা বয়ে যাচ্ছে গালাগালের। মানে এই যে ধরো এই আলোচনাটা করলাম আমি, এটা যখন আমার আপলোড হবে তখন আমি
বেশ চিন্তায় রইলাম যে এইটার নিচে কি কি মতামত আসতে আরম্ভ করবে। আচ্ছা, তো তোমার ভিউ তো বাড়বে, কি আছে, সে গালাগাল দিক আর প্রশংসা করুন। 2005 সালে বোধহয় তুমি এসএফআই জয়েন করো প্রথম, 2010-11-তে তুমি জয়েন্ট সেক্রেটারি ছিলে এসএফআই এ। না আমি, হ্যাঁ মানে জয়েন্ট সেক্রেটারি বলতে আমি কলকাতা জেলা জয়েন্ট সেক্রেটারি হই 2008-এ। 2012 সালে আমি অল ইন্ডিয়া সভায় জয়েন্ট সেক্রেটারি। হ্যাঁ, তো সেই সময় ছাত্র রাজনীতির ফসল বেসিক্যালি তুমি। সেই সময়কার ছাত্র রাজনীতি এবং আজকের ছাত্র রাজনীতির মধ্যে কি কি তফাৎ চোখে পড়ে? দেখো, আমি আজকে ছাত্র রাজনীতিতে যে একদম সরাসরি একজন মানে অংশগ্রহণকারী হিসেবে দেখছি এমন তো নয়, বাট যতটুকু তুমি আমি দেখছি একটা বেসিক তফাৎ হচ্ছে ছাত্র রাজনীতি এখন ছাত্ররা করছে না বা করার সুযোগ পাচ্ছে না। সুতরাং এবং ছাত্র রাজনীতি কলেজের মধ্যে ক্যাম্পাসের মধ্যে হচ্ছে না। এবং মানে আমি খালি আমাদের এসএফআই বা ইয়ের কথা বলবো না, বামপন্থী ছাত্র রাজনীতি বলো বা যাই বলো আমাদের রাজ্যে, আমাদের তো একটা মানে হেরিটেজ ছিল ছাত্র রাজনীতি স্বাধীনতার আগে থেকে। ধরো ছাত্র নেতা বলতে বুঝলাম নেতাজি সুভাষচন্দ্র বোস, প্রেসিডেন্সি কলেজের সিঁড়িতে দাঁড়িয়ে ব্রিটিশ কোটেন সাহেবকে চড় মারছেন, ধাক্কা দিচ্ছেন, তার ওখান থেকে রাষ্ট্রীয় ক্যাডেট হচ্ছেন, এরা ছিল ছাত্র নেতা। কি ধরো বর্ধমানের আনোয়ার হোসেন, গণটোকাটুকির বিরুদ্ধে মিছিল করতে গিয়ে সে খুন হচ্ছে। অনেক নকশাল নেতা ছিলেন, এমনকি আমি বলছি কংগ্রেসেরও অনেক ছাত্র পরিষদের নেতারা সেই সময় ছিলেন যারা কিনা একরকম ছিলেন। এটা ছাত্রনেতা। এখন দেখছি ছাত্রনেতাও এখন এরকম হচ্ছে যে মনে করো প্রমোটিং করা ছাত্রনেতা, হ্যাঁ, তারপরে ধরো তোমার চিট ফান্ডে চাকরি করা ছাত্রনেতা। তো এগুলো দেখছি আর কি, মানে মানে একটা মানে নিজের নাম সই করতে বললে পেনের কালি শেষ হয়ে যাবে এমন ছাত্রনেতা, তারাও ছাত্রনেতা। ধর্ষণ করে জেলে যাওয়া ছাত্রনেতা তো কলেজে কলেজে ওই মনোজিৎ আর এসব ঘুরে বেড়াচ্ছে। এটা খুব মানে খারাপ লাগে এক অর্থে দেখতে গেলে। কারণ দেখো এইটা ঘটনা যে ধরো একটা কলেজে ইলেকশন হচ্ছে, এবার ধরো আমরা যখন মানে কলেজে ভোট হচ্ছে, ভোট লড়ছি বা খুব মানে ফুল অন ওই ছাত্র আন্দোলনের মধ্যে আছি, মানে আগের দিন ক্লাসে এসে ধরো নকশালের একটা ক্যাম্পেইন করে গেছে, তখন ধরো 2007-08 ওই সময় সিঙ্গুর নন্দীগ্রাম এই নিয়ে হাজারটা ডিবেট চলছে, জমি অধিগ্রহণ, ইন্ডাস্ট্রিয়াল পলিসি কী হওয়া উচিত, এগ্রিকালচার পলিসি কী হওয়া উচিত, বামপন্থীরা সরকারের শিল্পায়নের পথ কেমন হওয়া উচিত, 10টা সমালোচনা, এই সেই মাওবাদীদের দাবি জাস্টিফাইড কিনা, তাদের লড়াইয়ের পত্র জাস্টিফাইড কিনা, আমাদের কী করণীয়। এবার সেটাকে নিয়ে একটা কেউ ক্লাস লেকচারিং করে গেছে, ক্লাসে বলে গেছে, 5 জন ছেলে মেয়ে তাতে প্রভাবিত হয়েছে। আমরা এবার সেই পয়েন্টগুলোকে নোট করে রাত্রিবেলা 5টা বই পড়ছি, এই করছি সেই করছি, কালকে গিয়ে তার কী উত্তর দেবো, কী তার থিওরিটিক্যাল তার রিবার্টাল হবে, স্লোগান, মানে পোস্টারের হাতের লেখা কত ভালো হতে পারে। বাড়িতে বসে কাগজে, আমি তোমায় বলছি ওরা বাড়ি ছোটোবেলা বাবা মা যেটা বকে ঝোঁকে করাতে পারেননি, ছাত্র রাজনীতি করিয়েছিল। কলেজে মনে করো 2nd ইয়ার 3rd ইয়ারে পড়ছি, বাড়িতে বসে হাতের লেখা প্র্যাকটিস করেছি, যাতে কালকে কলেজে গিয়ে পোস্টারটায় আমার হাতের লেখাটা যেন তৃণমূলের থেকে কি নকশালদের থেকে বেশি ভালো হয়, যাতে আমার সেই পোস্টারটাকে দেখে বেশি ছেলেমেয়ে আকৃষ্ট হয়। এটা আমরা করেছি অ্যাকচুয়ালি, মানে এক্সারসাইজটা করতে হয়েছে। কবিতা মানে পাগলের মতো সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা পড়ে যাচ্ছি একটার পর একটা, মনে করো সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ছি, গানের লাইন ধরো, আমি বলছি যে গানের লাইনগুলোকে হয়তো তারাও স্লোগান হবে বলে, তখন তোমার বলছি রূপম ইসলামের ফসিলসের আরও একবার হাতটা ছুঁয়ে দেখ আজও আমাদের ইচ্ছেগুলো এক, মানে গানটা শুনতে শুনতে হঠাৎ মনে হলো এটা আমাদের পোস্টার হতে পারে, হ্যাঁ, ইলেকশনের আগে। এবং সত্যি আমরা এটাকে আমাদের এসএফআই ইয়েতে পোস্টার করেছি, আর আরও একবার হাতটা ছুঁয়ে দেখ আজও আমাদের ইচ্ছেগুলো এক। মনে হয়েছিল যে এই লাইনটা এটা একটা পলিটিক্যাল কলও হতে পারে। মনে করো হ্যাঁ চাঁদনি জব তক রাত দেতা হ্যায় হর কোই সাথ কাল তুম মগর অন্ধেরো মে না ছোড়না মেরা হাত, মানে এইটা একটা রোম্যান্টিক একটা লাইন, একটা পার্সপেক্টিভে বলা, কিন্তু হঠাৎ করে মনে হলো যে এটা একটা আন্দোলনেরও কথা হতে পারে, যে সুদিনের সঙ্গে ছিলাম, চলো আমরা দুর্দিনেও একে অপরের হাত ধরে পার করি। তো আমি বলছি এই যে কি বলবো, মানে নিজেকে ডেভেলপ করার এই যে একটা বাধ্যতামূলক প্র্যাকটিসের মধ্যে দিয়েও আমাদেরকে যেতে হয়েছে, সেইটা তো আজকে করতে হবে না। কেননা কলেজ যদি এখন টাকা সরিয়ে আর পয়সা দিয়ে জিতে নেওয়া যায় আর গুন্ডামি করে, তাহলে তো আর এটা তো হবে না। না, আর আমি তোমাকে জাস্ট, আমি হয়তো বেশি সময় নিচ্ছি, তো আমি খুব আক্ষেপের সাথে একটা কথা বলছি। ধরো তোমাকে একটা ইনসিডেন্ট বলছি। ধরো কে আমাদের এখানে আসলেন গান গাইতে, কত আনন্দ করে আসলেন, এত বড় একজন আর্টিস্ট, এত এরকম একজন মানুষ, তিনি কফিনে করে ফিরলেন। ঘটনা কি কেন হয়েছে আমরা সবাই জানি। নজরুল মঞ্চে একটা কলেজের গুরুদাসের একটা ফেস্ট, 2500-এর ক্যাপাসিটি নজরুল মঞ্চে, সেখানে 7500 একদম জাল সোকল পাস বা টিকিট ছাপিয়ে সেটাকে ব্ল্যাক করা হলো, লাখ লাখ টাকা কামালো কিছু সকল ছাত্রনেতা, নজরুল মঞ্চটাকে গ্যাস চেম্বার বানানো হলো, সে মানুষটা মারা গেল। আমি বলছি না যে সেটাই একমাত্র কারণ, নিশ্চয়ই তার একটা কার্ডিয়াক কন্ডিশন ছিল বটে এবার, কিন্তু ট্রিগার্ড হলো, তার মৃত্যুটা ত্বরান্বিত হলো।
এবার কথাটা আমি তোমায় এই কারণে বলছি, দেখো ধরো, আচ্ছা ধরো আমরা যারা একসাথে ধরো এসএফআই করেছিলাম সেই সময়, কি যারা ছাত্র পরিষদ করেছে, তৃণমূল ছাত্র পরিষদ, কি ধরো পিডিএসএফ করেছে, কোন নকশাল সংগঠন করেছে, সবাই যে পরবর্তীকালে মানে ফুল অন রাজনৈতিক কর্মী হয়েছে তা তো নয়, কি রাজনৈতিক নেতা হয়েছে, বিভিন্ন পেশায় বিভিন্ন লোক গেছে। আজকে মনে করো গুরুদাস কলেজে যে তথাকথিত ছাত্র নেতারা, এটা মানে আমি খুব মানে তোমাকে খুব ক্যান্ডিডেটলি বলছি, এটা 30, 35, 40 বছর বয়সে কি একটা মানুষের মধ্যে নানা রকম জটিলতা আসে, তার একটা মানে হয়, বা সেটা স্বাভাবিক কিছুটা। একটা 19-20 বছরের ছেলে মেয়ে যদি শিখে যায় যে আমাকে এইভাবে টাকা ইনকাম করতে হবে, জাল পাস ছাপিয়ে, হ্যাঁ, আর ইয়ে থেকে পয়সা ইনকাম করতে হবে, আমি বলছি এই ছেলে মেয়েগুলোর তো কালকে সবাই যে তৃণমূলের নেতা হবে এমন তো নয়। তৃণমূলের নেতা হলে একদিক থেকে নিশ্চিন্ত, দূর থেকে দেখেও চিনতে পারবো যে হ্যাঁ ভাই এ তৃণমূলের নেতা, মানে এ চোর, এ চুরি করবে, ডাকাতি করবে, ঠিক আছে মিটে গেল, যা। তো ভালো লাগলে ভালো, না লাগলে ভালো না। কিন্তু এরা তো সমাজের বিভিন্ন পেশায় যাবে, কেউ মনে করো সাংবাদিক হবে, কেউ মনে করো হয়তো তোমার মতো অভিনেতা হবে, কেউ মনে করো আর 5টা কাজ করবে, কেউ কোনো ব্যাংকে চাকরি করবে, কেউ পোস্ট অফিসে চাকরি করবে, কেউ নিজের ব্যবসা করবে। আমি বলছি 20, 21, 22 বছর বয়সে যারা এত বড় চোর হওয়া প্র্যাকটিস করলো, তারা ভবিষ্যতে যে প্রফেশনেই যাক না কেন, তারা কেমন প্রফেশনাল হবে, এবং তাদেরকে কেন্দ্র করে যে সোসাইটিটা তৈরি হচ্ছে সেটা কেমন সোসাইটি হবে। আমি বলছি তুমি একটা মানে তুমি গভর্নমেন্ট করাপ্টেড, তাও না হয় বুঝলাম, 5 বছর পরে তুমি গভর্নমেন্টটাকে পাল্টে দিতে পারো ভোট দিয়ে, কিন্তু তুমি যদি জনগণের একটা অংশকে করাপ্টেড করে দাও, তুমি তো 5 বছর পরে ভোট দিয়ে তো জনগণকে পাল্টাতে পারবে না, রিপ্লেস করতে পারবে না। তাই বলছি ছাত্র আন্দোলন কোথায় সবচেয়ে সংবেদনশীল মানুষ তৈরি করবে, তা না ছাত্র আন্দোলনের ল্যাবরেটরি থেকে যদি কিছু একদম মানে চুরিতে হাত পাকানো চোর তৈরি হয় এবং তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে যায়, তাহলে তুমি রাজনীতি ছেড়ে দাও, কোন সমাজ আগামী দিনে তৈরি হচ্ছে বা তৈরি ইতিমধ্যে হয়ে গেছে। রিসেন্টলি একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। সাংঘাতিক মানে আমি যেহেতু মধ্যবিত্ত মানুষ, আমার আয় এবং স্বপ্ন সবই মধ্যবিত্ত এবং মধ্যমানের। আদানি গোষ্ঠীকে একটা এলআইসির থেকে বোধহয় 35,000 কোটি টাকা ধার দেওয়া হয়েছে। এর আগেও বিভিন্ন কত হলো তো নানান রকম ঘটনা ঘটছে। এটাকে অস্ট্রেলিয়ায় কারখানা তৈরি করার জন্য স্টেট ব্যাংক থেকে 66,000 কোটি টাকা দেওয়া, এবং যে টাকাটা দেওয়া হয়েছিল সেটা দেখা গেছে ভারতবর্ষের কৃষি ঋণের ইকুইভ্যালেন্ট অলমোস্ট। তো টোটাল কৃষি ঋণের ইকুইভ্যালেন্ট। তো এই যে ধরো, আমি তো খুব সিকিওর মনে করি নিজেকে যে আমি যদি আজকে মারা যাই তাহলে আমার 2টো এলআইসি করা আছে, আমার পরিবার অন্তত কিছু টাকা পাবে, অন্তত মানে আমার জীবনের ক্ষতিটা তো পূরণ করা সম্ভব না, অন্তত আর্থিক দিক থেকে অতটা সমস্যায় পড়বে না। দিনের পর দিন এইরকম ঘটনাগুলো ঘটে যাচ্ছে, বা যে কনজারভেটিভ আর্থিক পরিস্থিতির জন্য একসময় রিসেশন সেইভাবে ভারতবর্ষকে হিট করতে পারেনি, সেই ব্যারিয়ারগুলো ভেঙে যাচ্ছে। এর আগে 51% মালিকানা এলআইসির বেরিয়ে গেছে, আবার তারপর এই টাকাগুলো বেরিয়ে যাচ্ছে। এই যে ক্রমান্বয়িকভাবে অর্থনৈতিক সংস্কার ঘটছে, এই সংস্কারের ফলে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা তো ক্রমশ ভাঙনের দিকে যাচ্ছে। বামপন্থীরা নেই বলে কি এটা করতে আরো বেশি সুবিধা হবে? দেখো এরকম তো কত কিছু আমরা আটকেছি, এবং সেটা আটকেছি বলেই আমাদেরকে মানে আমি কর্পোরেটদেরকে দোষ দিচ্ছি না, কি আদানিকে দোষ দিচ্ছি না, সে তো চাইবেই যে তার মানে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার বারবার একটা পাথরে হোঁচট খাচ্ছি, আমি তো চাইবেই যে পাথরটাকে রাস্তা থেকে তুলে উপরে ফেলে দিতে। আদানিও সেটাই চেয়েছে, কিন্তু এই হোঁচটটা কিন্তু আদানির কি আম্বানির পথে এই পাথরটা কিন্তু দরকার ছিল বা দরকার আছে, এটাকেই বলছি। দেখো ব্যাপারটা কি হচ্ছে বলো তো, দেখো আমি তোমার একটা কথা বলছি, ধরো আমাদের বামপন্থী এই সেই বলে তো যে না আজকের দিনে বামপন্থার এই ওইটার আর কোনো বাস্তবতা নেই, ক্যাপিটালিজমটাই ইয়ে। আমি তোমায় এইটুকু বলছি, ধরো ক্যাপিটালিজম মানেটা কি? ক্যাপিটালিজম কেন ধরো ফিউডালিজমের থেকে একটা উন্নত ব্যবস্থা? ক্যাপিটালিজমের একটা বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। হ্যাঁ, তোমাকে একটা লেভেল প্লেয়িং ফিল্ড দিতে হবে, স্টার্টিং লাইনটা সবার সমান হতে হবে, সেখান থেকে তারপর যে যতটা জোরে দৌড়তে পারবে তত আগে এগোবে, সে তত রিওয়ার্ডেড হবে। এটা তো পুঁজিবাদ, এটা তো ক্যাপিটালিজম। হ্যাঁ, যে কারণে ক্যাপিটালিজমকে একসময় পৃথিবীর মানুষ সঠিকভাবেই বরণ করেছেন, কেননা তার আগের ব্যবস্থার থেকে সেটা অনেক উন্নত আধুনিক ব্যবস্থা। আমি বলছি এই যে মনে করো দুটো বিজনেস গোষ্ঠীকে এরকমভাবে মানে বাড়তি প্রিভিলেজ দেওয়া, ভারতের বাকি বিজনেস হাউসগুলোকে ডিপ্রাইভ করে, আমি বলছি এটা কি ক্যাপিটালিজমও হচ্ছে? সেটা তো আমার কমিউনিজম ছেড়ে দাও, এটা তো ক্যাপিটালিজমও নয়। লেভেল প্লেইং ফিল্ড কেউ কেউ বলছে এটাকে ক্রনি ক্যাপিটালিজম, একেবারে এটাই তো ক্রনি ক্যাপিটালিজম। সুতরাং এটা তারা সাবভার্সন অফ ক্যাপিটালিজম, এটা পুঁজিবাদেরও তো একটা বিকৃত চেহারা। তো এই যে কনস্ট্যান্টলি এই আঘাতগুলো ঘটে যাচ্ছে এবং ব্যাংকগুলো ধরো প্রচুর ঋণ টিনগুলো মকুব করে দিচ্ছে,
মধ্যবিত্তের কথা বলার জন্য কি এই মুহূর্তে আর কেউ নেই? দেখো, মধ্যবিত্তের কথা একমাত্র চিরকাল, এটা আমাদের খালি শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষের তো বটেই, মধ্যবিত্ত মানুষের কথাও কিন্তু চিরকাল বামপন্থীরাই পশ্চিমবাংলায় বলেছে। এবং যে কারণে তুমি যে ব্যাংকের এই ন্যাশনালাইজেশনের কথাটা আমি তোমায় যে উদাহরণটা দিলাম, যে মানে যাবতীয় রাজনৈতিক মানে লড়াইকে আমি ভুলে গিয়ে নয়, বাট সেগুলোকে মানে অতিক্রম করে বামপন্থীরা দাঁড়িয়ে 69-এ ব্যাংক ন্যাশনালাইজেশনকে সমর্থন করেছিল ইন্দিরা গান্ধীর। কেননা এই 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 কথাটা চিরকাল বামপন্থীরাই বলে এসছে চিরকাল। হ্যাঁ, পাবলিক সেক্টরকে শক্তিশালী করতে হবে। তুমি ধরো, তুমি দেখবে যে পেট্রোল ডিজেলের তো দাম বাড়ে, কথায় কথায় এত কিছু হয় কি জন্য আমাদের দেশে। এবং এটা খালি বিজেপির সঙ্গে বলে না, কংগ্রেসের সাথেও আমাদের এই ডিবেট ছিল। মানে যদিও রাহুল গান্ধীর কথাবার্তাগুলো এখন এর আগের প্রধানমন্ত্রীদের থেকে কিছুটা আলাদা শোনায়, আশা করছি উনি ভবিষ্যতে যদি প্রধানমন্ত্রী হন, উনি আজকের রাহুল গান্ধীকেই আমরা তখন দেখবো, তখন আবার উনি একজন মনমোহন সিং হয়ে যাবেন না বা চিদম্বরম হয়ে যাবেন না, আমরা আশা করব। কিন্তু আমি যে কথাটা বলছি, যে আজকে মনে করো ধরো তোমার একটা দেশ চালাতে হবে, এবার তোমার একটা থিওরি মাঝখানে এলো না 92 সালের পর থেকে, যে ইটস নট গভর্নমেন্টস বিজনেস টু ডু বিজনেস, এটা সরকারের কাজ নয় ব্যবসা করা। করতে গিয়ে কী করলো, তোমার যেখান থেকে একটা গভর্নমেন্টের রেভিনিউ আসবে, সে তোমার রাষ্ট্রায়ত্ত সংস্থা, তোমার ভেল বলো, তোমার এই LIC বলো, বিভিন্ন আরও PSU যেগুলো আছে, সেগুলোকে সমস্ত প্রাইভেটাইজ করা, বিক্রি করে দাও, কারণ এটা সরকারের কাজ নয় ব্যবসা করা। করতে করতে কী হলো, কিন্তু সরকারের খরচা তো আছে, তখন আর্মিকে মেনটেন করতে হবে, তোমার মানে স্কুল চালাতে হবে, কলেজ চালাতে হবে, সেন্ট্রাল এডুকেশনের একটা অংশকে ইয়ে করতে হবে, সরকারি কর্মচারীদের মাইনে দিতে হবে। কখনো কোভিডের মতো কোনো জিনিস আসলো, সেখানে তোমার ভ্যাকসিন থেকে শুরু করে 5টা হেলথ কেয়ারের একটা ধাক্কা, একটা স্পাইক আসবে, তোমার খরচায় করতে হবে। সরকারের যখনই টাকার দরকার হবে, এখন উপায়টা কী থাকলো? তোমার তো টাকা ইনকাম করা সব পথ তুমি বন্ধ করে দিয়েছো, সব তো বেঁচে দিয়েছো আদানি আম্বানিকে। তার বদলে তোমার পার্টি ফান্ডে টাকা ঢুকেছে ইলেকট্রাল বন্ডের নাম করে, তুমি সব বেঁচে দিয়েছো। এবার কি পান থেকে চুন খসলো, নেই তেলের দাম বাড়া, নেই রান্না গ্যাসের সিলিন্ডারের দাম বাড়া। হ্যাঁ, আর তো উপায় নেই, তো সরকারের আর টাকাটা আসবে কোত্থেকে এবার? সুতরাং এই যে সরকারের এই যে মডেলটা, হয় সেটা করো, অথবা তোমার বিক্রি করাটা একসময় শুরু হয়েছিল মানে ইনকামের পথকে বিক্রি করা, এবার খরচার দায়িত্বগুলোকেও বিক্রি করতে হবে। তার মানে কি, সরকারের আর এডুকেশনে, কারণ এডুকেশনের খরচা সরকার আর টানতে পারবে না, কারণ আমার তো সেই সাবসিডি দেওয়ার তো টাকাটা আর নেই এডুকেশনকে। তো ইউনিভার্সিটি প্রাইভেটাইজ করে দাও, কলেজ প্রাইভেটাইজ করে দাও, স্কুল প্রাইভেটাইজ করে দাও, স্কলারশিপ বন্ধ করে দাও, সরকারি হাসপাতাল থেকে হাত তুলে নাও। হ্যাঁ, মানে এবার লাইবিলিটিগুলোকে এবার ঘাট থেকে নামাও। মানে এবং তার ফলে আজকে তুমি আমি এই জায়গায় এসে দাঁড়াবো না। LICতে তোমার আমার বিমা সুরক্ষিত না, স্টেট ব্যাংকে তোমার আমার টাকা সুরক্ষিত কি ফিক্সড ডিপোজিট সুরক্ষিত না, তোমার আমার পরের জেনারেশন যদি স্কুলে কলেজে পড়তে যায় তাদের সেই এডুকেশন সুরক্ষিত। তো আগামী দিনে এই কনভারসেশনটাও বোধহয় সুরক্ষিত থাকবে না, সেটা নিয়ে আমরা চিন্তিত। পরপর তুমি বোধহয় 3বার কসবা থেকে দাঁড়িয়েছো। এইবার যদি তোমাকে বলা হয় যে কসবা না অন্য কোথাও, হাইপোথেটিক্যালি জিজ্ঞাসা করছি, কসবা না অন্য কোথাও, হোয়াট উইল বি ইয়োর আনসার? না, সে তো দেখো এইটা কি আর পার্টির বাইরে আলোচনা করার বিষয়? আমি তো উত্তর দিতে পারি, সেটা মিথ্যে উত্তর হবে। এতক্ষণ সত্যি কথা বলে এতটা সময় পার করে দিলাম, আমার লাস্ট কয়েক মিনিটের জন্য মিথ্যে বলে লাভ কি? আচ্ছা, সামনের ইলেকশনে তোমার মত অনুযায়ী CPM কটি আসন পাবে? দেখো, তুমি যদি আমাকে তুমি কখনো দেখো, তুমি যেহেতু এত হোমওয়ার্ক করেছো, তুমি যদি আমার ভোটে, যখন আমি নিজেও প্রার্থী হয়েছি, তুমি যদি আমার যখন প্রচারও হচ্ছে, কোনো ইন্টারভিউ বা কিছু দেখেছো, যখন আমাকে প্রশ্ন করা হয়েছে আপনি জিতবেন কিনা আপনার কেন্দ্রে, তুমি আজ অব্দি দেখাতে পারবেন আমি উত্তরে বলেছি হ্যাঁ আমি জিতবো। কেননা মানে এটাই হয়তো আমার বলা উচিত ছিল, বা সবাই তাই বলে থাকেন, কেননা বলা উচিত ছিল না জিতলে রাজনীতি ছেড়ে দেবো, তারপর ইয়েতে। কিন্তু আমি বলছি যে কারণ সেখানে নিজের কর্মীদেরকে বুস্ট আপ করা থেকে শুরু করে লোকের মধ্যে একটা নিজের কনফিডেন্স দেখানো, এটা জরুরি, আমি সেটাকে কখনো অস্বীকার করছি না। সামহাও ওটা আমার কখনো ভেতর থেকে আসে না, তার কারণটা আমার সবসময় মনে হয় যে এইটা করা মানে না কোনো একটা জায়গাতে মানুষের সিদ্ধান্ত নেওয়ার অধিকারটাকে আন্ডারমাইন করা, যে মানুষ সিদ্ধান্ত নেওয়ার আগে আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যে আমি জিতবো। তো আমি কোনোদিন এই ধরনের ভবিষ্যৎবাণী করি না বা প্রফেসি করি না আমি কখনো। মানুষ যদি মনে করেছেন আমরা শূন্য থাকবো, মানুষ যদি মনে করেছেন আমরা 50টা আসন পাবো, মানুষ যদি মনে করেছেন আমরা 180টা কি 200টা আসন পাবো। কিন্তু আমি বিশ্বাস করো, এটা আমি কোনো এড়িয়ে যাওয়ার জন্য বলছি না। যখন রাজ্যে বামফ্রন্ট সরকার এবং আমি প্রথমবার প্রার্থী হয়েছি, তখনও প্রশ্নের উত্তরে আমি কিন্তু এটাই বলেছি। এবং আমি চাই যে আমি আমার জীবনের শেষ নির্বাচনের সামনেও প্রার্থী হিসেবে বলে খালি নয়, আমি বেঁচে থাকা অবস্থায় আমার জীবনের শেষ নির্বাচন যখন একজন রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করব, আমি আমার এই অভ্যাসটাকে বজায় রাখতে চাই। ফ্যান্টাস্টিক। CPM যখন এইবারের ভোটের প্রচারে নামবে,
অলরেডি শুরু করে দিয়েছো তোমরা, কি কি ইস্যু মূলত নিয়ে তোমরা? দেখো আমরা না মানে এমনি ওদের যা সমালোচনা বা ওদের যা মানে দোষ ত্রুটি সরকারের সব দেখেছেন, ওগুলো নিয়ে চর্চা হবে সে আলাদা কথা। কিন্তু আমরা কতগুলো কংক্রিট কতগুলো কাজ আমরা করতে চাই পশ্চিমবাংলা। আমরা মনে করি যে নতুন বাংলা তৈরি করার জন্য এইগুলো এই মুহূর্তে করণীয় কাজ। এক, আমরা চাই পশ্চিমবাংলার বিধানসভায় একটা বিল আনতে যেখানে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল চাকরিকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পার্মানেন্ট করতে হবে। এখন এই যে কন্ট্রাকচুয়াল চাকরি রাজত্ব চলছে না, মানে একটা ধরো ছেলেমেয়েরা ছোটো থেকে পড়াশোনা করছে, গ্র্যাজুয়েশন করছে, মাস্টার ডিগ্রি করছে, তুমি দেখবে পার্মানেন্ট চাকরি কনসেপ্টটাই হারিয়ে গেছে। এখন চাকরি মানেই কন্ট্রাকচুয়াল, কি সরকারি কি বেসরকারি, 8,000 টাকা 10,000 টাকা 12,000 টাকার কাজ, কোনো স্থিরতা নেই, আজকে কাজ আছে তো কালকে নেই, ছুটি বলে কোনো ব্যাপার নেই, কোনো আর 5টা মেডিক্লেম থেকে শুরু করে বা কোনো দায়িত্ব নেই। এইটা না এইভাবে চলতে পারে না। কন্ট্রাকচুয়াল চাকরিকে নির্দিষ্ট সময়ের মধ্যে পার্মানেন্ট করতে হবে, সেই আইন আমরা বাংলায় আনতে চাই সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে। যত সরকারি শূন্যপদ রয়েছে একদিনের মধ্যে হয়ে যাবে না, সেটা মিথ্যে কথা বলবো না, কেননা এতদিন ধরে রিক্রুটমেন্ট না হয়ে এমন একটা মানে মানে ল্যাক তৈরি হয়ে গেছে, এমন এতটা পিছিয়ে গেছি আমরা, এটাকে দুদিনে পূরণ করা সম্ভব না। কিন্তু 1 বছরের মধ্যে পশ্চিমবাংলার ব্যাংকে, সরি ভুল বললাম, মানে ব্যাংক তো ক্লার্কের পোস্টে, হোমগার্ডের পোস্টে, পুলিশ, হোমগার্ড থেকে শুরু করে মনে করো তোমার আর যেগুলো পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে, স্কুলে, হ্যাঁ কলেজে, যেখানে কিনা টেম্পোরারি স্টাফ দিয়ে কাজ চলছে, সেইগুলোতে পার্মানেন্ট নিয়োগ এবং 1 পয়সা না নিয়ে, কোনো টাকার বিনিময়ে চাকরি নয়, যোগ্যতার বিনিময়ে চাকরি আমরা করতে চাই। চিরকুটের বিনিময় নয়, চিরকুটের বিনিময়েও নয়। এবং দেখো চিরকুটের বিনিময়ে কোনোদিন চাকরি পশ্চিমবাংলাতে হতেও না, ওটা কখনো। তাহলে দেখো 34 বছরে 34টা চিরকুট অন্তত পক্ষে বেরোতো। সুতরাং ওগুলো তো যে বলছেন ওগুলো কেউ আমার মনে হয় না কেউ সিরিয়াসলি নেয় বলে। 3 নম্বর কথা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারের চাকরি, ওইটাকেও আমরা একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে চাই। আমি কখনো বলবো না যে সিভিক ভলেন্টিয়াররা পুলিশ হয়ে যাবে, কেউ সিভিক ভলেন্টিয়ারদেরও এই যে একটা মানে তৃণমূলের ভাড়াটে বাহিনীর জীবনযাপন করতে বাধ্য করা হচ্ছে। আজকে 10 বছর ধরে 12 বছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে নীল জামা পরে, হাতে একটা ওই ডান্ডা নিয়ে, কখনো ডান্ডা ছাড়া। কাজ হচ্ছে কি লরি থেকে পয়সা তোলো, হ্যাঁ অটো স্ট্যান্ড থেকে পয়সা তোলো, কোথায় বিল্ডিংয়ের ছাদ ঢালাই হচ্ছে সেখান থেকে পয়সা তুলে থানায় জমা করো, তৃণমূলের পার্টি অফিসে দিয়ে আসো। এই গ্লানির জীবন থেকে তাদেরকেও মুক্ত করে সিভিক ভলেন্টিয়ারের চাকরিটাকেও একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দেওয়া, তারও পেনশন থাকবে রিটায়ারমেন্টের পরে, সেও ডিএ পাবে, তারও শরীর খারাপ হলে সে মেডিকেল ফেসিলিটি পাবে, সেটা আমরা করতে চাই। 4 নম্বর, আমরা পশ্চিমবাংলার বিধানসভায় আমরা বিল আনতে চাই এবং আইন করতে চাই, প্রাইভেট স্কুল এবং প্রাইভেট নার্সিংহোমের চিকিৎসার খরচাকে সরকার মনিটর করবে, চিকিৎসা এবং পড়াশোনার খরচাকে। কারণ ইচ্ছে মতো এখন যে প্রাইভেট স্কুলে শিক্ষা এবং প্রাইভেট হাসপাতালের চিকিৎসা যেভাবে নিলাম হচ্ছে, দাঁড়িপাল্লা একজন মানুষ সারা জীবন যা উপার্জন করে যে কটা টাকা বাঁচাবেন, শেষ বয়সে 10-12 দিন 15 দিন একটা আইসিইউতে থাকতে হোক একটা মোটামুটি ভালো ইয়েতে, তার ভিটামাটি চাঁটি করে দিয়ে চলে আসছে। ইকোনমিস্টরাও বলছেন যে আজকে খরচা যেখানে পৌঁছেছে, একটি মধ্যবিত্ত পরিবার একটা মেডিকেল ক্রাইসিস থেকে দূরে আছে, 15 দিন হলেই 12 থেকে 15 দিন আইসিইউতে শেষ একটা পরিবার। ধরো একটি ছেলেকে, একটা মেয়েকে, এখন একদিকে সরকারি স্কুলগুলোর এই অবস্থা, স্কুলে টিচার নেই, মিড ডে মিল নেই, অর্ধেক পোস্ট খালি। সেটার জন্য তোমরাও কিছুটা দায়ী। 5 থেকে 5 অবধি ইংরেজি নেই। আরে কোন সাল পর্যন্ত, কোন সাল থেকে ইংলিশ চলছে বলো তো? কোন সাল পর্যন্ত? 3টে জেনারেশন ক্লাস 1 থেকে ইংলিশ পড়ে পার করে ফেলেছে। আমি ভুগেছি ভাই। আজকের তারিখে কি ভুগেছো তুমি? তোমার নিজের যোগ্যতা এখানে বসে আছো? না যোগ্যতায় নয়, কিন্তু ইংরেজিটা নিয়ে পরবর্তীকালে বেশ সমস্যায় পড়তে হয়েছে। কারণ দেখো আমি বলছি 11-12-এ যখন সায়েন্স নিলাম, সায়েন্স পড়তে এসে তখন তো সবটা ইংরেজিতে হচ্ছে। ফিজিক্সও স্যার ইংরেজিতে পড়াচ্ছেন, কেমিস্ট্রিও ইংরেজিতে পড়াচ্ছেন। সে মাথার দেখো কাউকে ভুগতে হয়নি আমি এটা বলবো না, কিন্তু এইটুকু বলছি তার জন্য যদি তুমি একচেটিয়াভাবে বামফ্রন্ট সরকারকে দায়ী করো, এটা অন্য আলোচনায় চলে যাবো আমরা সেক্ষেত্রে। কিন্তু 77 সালে কি 78 সালে ভারতের কোন রাজ্যে ক্লাস 1 থেকে ইংলিশ পড়ানো হতো? যে পশ্চিমবাংলা নিয়ে কথা হচ্ছে, লক্ষদ্বীপ ছাড়া ভারতের কোন রাজ্যে পড়ানো হতো? সুতরাং দেখো ওগুলো বলার জন্য বলা যায়, ওগুলো খুব একটা গুরুত্বপূর্ণ মানে ওগুলো ইয়ে না। কিন্তু আমি যেটা তোমায় বলার চেষ্টা করছিলাম তা হচ্ছে সরকারি স্কুলগুলোর এখন এই অবস্থা, স্কুলের টিচার নেই, যারা আছে সে কটা হচ্ছে মানে 2 দিন ক্লাস করে তো 3 দিন আদালতে গিয়ে হাজিরা দিতে হয় তাদের চাকরিটা আসল না নকল প্রমাণ করার জন্য। এমতাবস্থায় যে কোনো বাবা মায়ের একটা স্বপ্ন থাকে, আমার ছেলে মেয়েকে আর যাই হোক আমি আর 5টা জিনিসে কম্প্রোমাইজ করবো, কিন্তু ছেলে মেয়ের যাতে পড়াশোনাটা ভালো করে হয়, প্রাইভেট স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছে। করে কি হচ্ছে, বাবা মার জীবনের শখ আহ্লাদের সব একদিকে, ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে পড়াতে হচ্ছে। এবং আমি ধরো অত ড্রাস্টিক জায়গাতে যদি নাও যাই, এটা ঘটনা যার বাড়িতে হয়তো সপ্তাহে 4 দিন মাংস, এই মাসে 4 দিন মাংস হতো, তার বাড়িতে মাসে 2 দিন হবে। হ্যাঁ
মানে হয়তো মানে এক বছর অন্তর রাজস্থান বেড়াতে যাওয়া, বছরে 2বার বেড়াতে যেতেন, তখন সেটা হয়তো 2 বছরে 1বার বেড়াতে যাবেন। এই কম্প্রোমাইজ তো বাবা মাকে করতে হচ্ছে। এমন মধ্যবিত্ত পরিবারগুলোর এখন এমন অবস্থা হচ্ছে, মাসের শেষে কোনো বিয়ে বাড়ির নেমন্তন্ন আসলে ভাবতে হয় যে আবার যাবো, আবার একটা প্রেজেন্ট দিতে হবে, তা সেরে দেয়, বলে দিয়ে ওই দিন শরীরটা খারাপ, যাবো না। হ্যাঁ, মানে এটা বাস্তব, তো এরকম হয়েছে। তো সরকারি স্কুল এবং সরকারি এই মানে বেসরকারি স্কুল এবং বেসরকারি হাসপাতালে তুমি সব দেখবে, সব জমি পেয়েছে গভর্নমেন্টের কাছ থেকে 1 টাকায় 11 টাকায়। তখন বলবে যে আমরা সব সামাজিক দায়িত্ব পালন করার জন্য সামাজিক এগুলো প্রতিষ্ঠান আমাদেরকে ইয়ে, আর তারপর মাইনে দেখবে চোখ কপালে উঠে যাবে একটা। তো এইটাকে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে, মনিটর করতে হবে, এবং সেই আইন আমরা পশ্চিমবাংলায় আনতে চাই। 77-এর আগে আমাদের ম্যানিফেস্টোয় ছিল যে আমরা সরকারে আসলে, জ্যোতিবাবুরা সেই সময় বলেছিলেন যে ক্লাস 8 পর্যন্ত এডুকেশন বিনা পয়সায় হবে। এবার মানে ধরো তুমি ইংলিশ থাকা না থাকার কথা বললে, তুমি এটাও ঘটনা, 77-এর আগে তো স্কুলে পড়তে হতো পয়সা দিয়ে। 77-এ আমাদের গভর্নমেন্ট আসলো, বলেছিল ক্লাস 8 অবধি শিক্ষা বিনামূল্যে হবে। আমাদের দেশে আমরা রাজনীতি বলতে বুঝি যতটা বলবো তার চেয়ে কিছুটা কম করবো, তারপর বলবো যে ঠিক আছে অতটা পারিনি, এতটা করলাম। বামফ্রন্ট কি করলো, বলেছিল ক্লাস 8 অবধি শিক্ষাকে অবৈতনিক করবে, আসার পরে 8 কয়েক দিনের মধ্যে ক্লাস 10, তারপর ক্লাস 12 পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করলো। এবার আমরা বলছি যদি আমরা আবার সুযোগ পাই, মাস্টার ডিগ্রি পর্যন্ত পশ্চিমবাংলার সরকারি কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা বিনা পয়সায় হবে। 1 পয়সা না দিয়ে ছেলেমেয়েরা মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করবে। টাকা কোত্থেকে আসবে? গভর্নমেন্টের দায়িত্ব এটা। চুরি না করলেই টাকা আসবে। টাকা সরকারের টাকা অর্পিতার খাটের তলায় থাকবে নাকি স্কুল কলেজের সাবসিডি হবে, এটাই গভর্নমেন্টের কাছে চয়েস। লক্ষ্মীর ভাণ্ডার থাকবে, হ্যাঁ 100বার থাকবে। ইমাম ভাতা থাকবে না, আর পুজো কমিটিকে পুজোর আগে চাঁদা থাকবে না সরকারের টাকা, এবং সোজা বাংলা কথা। লক্ষ্মীর ভাণ্ডারও থাকবে, আবার বামফ্রন্টের সময় শুরু করা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে ট্রাইবাল ছেলেমেয়েদের জন্য স্কলারশিপ থেকে শুরু করে SC ST স্কলারশিপ সব থাকবে। কন্যাশ্রীও থাকবে, কন্যাশ্রীও থাকবে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারও থাকবে, এই তোমার লক্ষ্মীর ভাণ্ডারও থাকবে, কিন্তু থাকবে না হচ্ছে ইমাম ভাতা, থাকবে না হচ্ছে পুজো কমিটির চাঁদা। রাজ্যের যে অবস্থা, এবং 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 আরেকটা যেটা এখানে বলা অত্যন্ত জরুরি, তা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে কতগুলো কাজ আমরা বা তাদের সামনে কতগুলো লক্ষ্য আমাদের আছে। একটা হচ্ছে আমরা লোকসভা ভোটের আগেই বলেছিলাম, কোনো আসন আমরা জিততে পারিনি, তাই আমাদের সেটা করা সম্ভব হয়নি। এবার যেখানে যেখানে আমাদের পার্টির যারা লড়াই করবেন, যেখানে যেখানে মানুষ তাদেরকে মনে করবেন তারা দায়িত্ব নেওয়ার যোগ্য, সেটা 5টা জায়গায় হোক কি 50টা জায়গায় হোক কি যে কটা জায়গায় হোক, যেখানে যেখানে আমাদের MLA-রা থাকবেন, 5 বছরের বিধায়ক তহবিলের যে মোট টাকা, সেই টাকার 3 ভাগের 1 ভাগ টাকা অ্যালটেড হবে স্পেসিফিক্যালি মহিলাদের সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে। ধরো মেয়েদের স্কুল তৈরি করা, মেয়েদের যে ক্লাস 8 অবধি স্কুল আছে সেটাকে 10 অবধি স্কুলকে হায়ার সেকেন্ডারি অবধি করা, ICDS সেন্টার, অঙ্গনবাড়ি সেন্টারগুলোকে আরও স্ট্রেনথেন করা, শক্তিশালী করা, মেয়েদের জন্য ক্যারাটে কোচিং সেন্টার, কুমফু কোচিং সেন্টার, বিভিন্ন মনে করো টেকনিক্যাল এডুকেশন, মোবাইল সারানো হতে পারে, মেকআপ আর্টিস্টের কাজ হতে পারে, আর 5টা এই ধরনের কেউ অ্যাপ ক্যাপ চালাতে চায় তাকে সহজে লোন দিয়ে তাকে সেটাতে এম্পাওয়ার করা, এতে খরচা করা হবে। এবং পশ্চিমবাংলার এডুকেশনে আমরা মেজর রিফর্ম আনতে চাই। যে একটা সময় যে রিফর্ম আমরা করেছিলাম তখনকার সময় বাস্তবতায় এটা দরকার ছিল। আজকের এডুকেশন সিস্টেমে মেজর রিফর্ম আমরা আনতে চাই, যাতে একটি ছেলে এবং একটি মেয়ে যখন ছোট থেকে বড় হচ্ছে, তা স্কুলের শিক্ষায় এবং সামাজিক শিক্ষায় সে এমনভাবে শিক্ষিত হবে, এক অসাম্প্রদায়িকতার ভাবনা নিয়ে সে বড় হবে, তার জন্য প্রোগ্রেসিভ লিটারেচার, প্রোগ্রেসিভ টেক অন হিস্ট্রি, বিজ্ঞান মনস্কতা তার মধ্যে যাতে তৈরি হয়, সায়েন্সের প্রতি তার একটা কৌতূহল এবং একটা আস্থা তৈরি হয়, সেই রকমভাবে স্কুল কলেজের সিলেবাসকে তৈরি করা, যাতে একজন বিজ্ঞান মনস্ক, আধুনিক মনস্ক, অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে প্রত্যেকে বড় হয়। এবং মহিলাদের প্রশ্নে আমাদের সমাজে খালি একজন মহিলা নয়, একটি ছেলেও যখন ছোট থেকে বড় হচ্ছে, সে যেন জেন্ডার ইকুয়ালিটির ভাবনা নিয়ে সে যেন মানুষ হয়। মানে সে যেন এমন, দেখো আমি যদি আজকে ভাবতে বসি, হয়তো আমি দেখব আমিও আমার জীবনে হয়তো আমি কোনো খারাপ বিরাট উদ্দেশ্য নিয়ে না হলেও এমন অনেক কথা বলেছি। এই পলিটিক্যাল কারেক্টনেসের বিষয়টা তো আজ থেকে 10-15 বছর আগে, 20 বছর আগে আমরা অতটা সচেতন ছিলাম না। হয়তো আমি এমন অনেক কথা বলেছি যা কিনা হয়তো কোনো মহিলার পক্ষে অস্বস্তিকর, কোনো হয়তো একজন মানুষ যার হয়তো যার ওজন একটু বেশি, যার গায়ের রং হয়তো একরকম, তার পক্ষে একটু অপমানজনক, হয়তো আমিও খেলা ছেলের কথা বলেছি। তখন হয়তো ওইভাবে ধরাটাও ছিল, এই সেন্সিবিলিটিটা ছিল না। কিন্তু 2025 সাল 2026 সালের একটা ব্যবস্থায় একটা সরকারকে আজকের সেন্সিবিলিটি অনুযায়ী পরিচালিত হতে হবে। একটি ছেলে এবং একটি মানে একটি সে যখন পুরুষ হয়ে উঠছে আমাদের সমাজে, সেও যেন এমন একজন পুরুষ হয়ে বেড়ে ওঠে যাতে তার কোনো কথায়, বার্তায়, আচার আচরণে, চোখের চাউনিতে
তার আশপাশের, তার পরিবারের মধ্যে, তার সামাজিক বৃত্তে কোনো মেয়ের সেই যেন অস্বস্তির কারণ না হয়ে দাঁড়ায়। এই জেন্ডার ইকুয়ালিটির একটা স্বাভাবিক বোধ নিয়ে যেন একজন পুরুষ আমাদের সমাজে বড় হয়, সেই পরিবর্তনও বাংলা সিলেবাসে এবং এডুকেশন সিস্টেমে, সোশ্যাল সিস্টেমে আমরা আনতে চাই। এই সুযোগগুলো যদি আমরা পাই তাহলে আমরা এই সুযোগগুলোকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে যে লড়াই আমরা করছি, কিন্তু ডেফিনেটলি সরকার পরিচালনা আরও অনেকগুলো সুযোগ হাতে এনে দেয়। আমরা যদি সুযোগ পাই, সুযোগগুলোকে আমরা সেভাবে কাজে লাগাতে চাই। কোথাও গিয়ে মানুষ কি বলবো, মানে অসংবেদনশীল এবং হিংস্র হয়ে উঠেছে কম্পেয়ার টু আওয়ার প্রিভিয়াস টাইম। কারণ শেষ কয়েকদিন ধরে বেশ কয়েকটা খুব ডিস্টার্বিং নিউজ পড়েছি, দেখেছি। তার মধ্যে একটা মানে ভেরি রিসেন্টলি ঘটেছে, সেটা হচ্ছে একজন সামান্য একটা বচসা নিয়ে, বোধহয় গাড়িতে ধাক্কাধাক্কিকে নিয়ে একজন মানে সরকারি অফিসারের বাড়িতে গিয়ে তার উপর চড়াও হওয়া, মানে তার উপর মানে আঘাত করা হয়েছে, নিগ্রহ করা হয়েছে। আবার ঠিক মানে এটা যদি ধরে নিয়ে একটু উঁচু তলার মানুষের ওপর আক্রমণ হয়েছে সো কল্ড। তারপরেই শুনছি একদম কিছু মানুষ একসঙ্গে পানভোজন করছিলেন, তার মধ্যে থেকে রাগ হয়েছে, গলায় শাবল ঢুকিয়ে দিয়েছে। এরকম বহু উদাহরণ মানে প্রত্যেক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। মানে অ্যাপ ক্যাবের চালকের সঙ্গে ঝগড়া হয়েছে, সে পিষে দিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এই যে মানে মানুষের মধ্যে কি কোথাও হিংস্রতা ইদানিং বৃদ্ধি পেয়েছে বলে? হয়তো বেড়েছে, হয়তো অস্থিরতা বেড়েছে। এটা নিয়ে তো সারা পৃথিবীতে অনেক কথা হচ্ছে, আমাদের সোসাইটিতে তো হচ্ছেই। এবং এটাও ঘটনা, দেখো আইনের ওপর থেকে ভয় যখন কিছুটা চলে যায় তখন আবার এই প্রবণতাগুলো একটু বাড়েও। দেখো একটা জান্তব্য ব্যাপার না, সব মানুষের মধ্যেই থাকে, তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। আমাদের কখনো ইচ্ছে করে না যে কাউকে একটা মানে আবার এমন রাগ হয়েছে যে মেরে নাকমুখ ফাটিয়ে দিই, কিন্তু পারি না অনেক সময়। কেন? কারণ জানি যে তারপরে আমার জন্য একটা শাস্তি অপেক্ষা করে আছে। যদি যতই ভয়টা কমে আসবে, ততই মানুষের ভেতরের এই জান্তব্য প্রবৃত্তিটা তত জলমাটি পেয়ে বেড়ে উঠবে, তাই না? আমি তোমাকে আমার একটা উদাহরণ দিচ্ছি, এটা আজ খুব সাম্প্রতিক নয়, আমার যত মানে ইফ আই এম নট, মানে দিনটা ছিল 31শে ডিসেম্বর, বাট ওটা বোধহয় 2015 সাল কি 16 সাল, ওই সময় আমি একদিন ওই সন্ধ্যাবেলা ফিরছি আমাদের ইয়েতে, তো ওই রেড রোড দিয়ে আসছি, তেমন ট্যাক্সিতে, মানে হলুদ ট্যাক্সিতে, বুঝলে তো? তা সামনে একটা বাইকে 3টে ছেলে, সে বিরাট সে কেত মারছে, ওই অফিসার কায়দা করে যাচ্ছে। তো আর যে ট্যাক্সিটা চালাচ্ছে তার সত্যি খুব অসুবিধা হচ্ছে চালাতে, কারণ সেই একটু এগোতে যাবে আবার সামনে চলে আসছে, এই করে যাচ্ছে। আর শীতকাল, আর রেড রোডের ওখানটা এমনি প্রচুর হাওয়া দেয়, জানলা তোলা। তা সেই লোকটা বিরাট খিস্তি মেরেছে, যে ট্যাক্সিতে বসে আছে। সে মানে এত ভালো খিস্তি জীবনে বহুদিন আমি শুনিনি। অনেক কিছু শেখার আছে সে খিস্তি থেকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, সে ছেলেগুলো যাদেরকে খিস্তি দিচ্ছে তারা শুনতে পাচ্ছে না, তারা তো বাইক চালাচ্ছে সামনে, আর এই তো জানলার কাঁচ তোলা, সব খিস্তি আমিই খাচ্ছি ওখান থেকে। তা আমি ওনাকে বললাম যে আচ্ছা, আপনি ভালোই বলছেন, তাই একটু কাজটা নামিয়ে ওদেরকে বলুন, তাহলে যাদেরকে বলছেন তারা শুনুক, তাহলে আমায় কেন শোনাচ্ছেন? আচ্ছা, লোকটা যে উত্তরটা দিলেন, ভদ্রলোক যিনি ট্যাক্সি চালাচ্ছিলেন, আমি কখনো মানে এতদিন পরে আমার খুব ভালো করে মনে আছে ভিভিডলি, যে প্রশ্নটা করলে বলে আমার ইনসিডেন্টটা মনে পড়ে গেল। বলছে, দাদা এরা আগে হলে বলা যেত, এখন কি জানেন তো, কাউকে কিছু বলা যাবে না। কার পকেট থেকে কি মেশিন বেরিয়ে আসবে আপনি জানেন না, এখন কার কে কী, কারণ কাউকে মুখ ফুটে কিছু বলা যায় না আজকাল। আমি বলছি এই যে একটা না, এখন যে মানে পাড়ায় যে একটা মস্তানি কালচার তৈরি হয়েছে না, এটা একটা সত্যি কথা। বাট দেখো, মানে আমি জাস্ট ওই হতাশা দিয়ে কনভারসেশনটা শেষ করতে চাই না। আমার খুব প্রিয় একজন গায়ক, তোমার নিশ্চয়ই খারাপ লাগে না, লেনার্ড কোহেনের যে পাসিং থ্রু গানটা তুমি তো নিশ্চয়ই শুনে থাকবে। তাতে একটা ওই লাইন আছে যে মেন উইল সাফার, মেন উইল ফাইট, ইভেন ডাই ফর হোয়াট ইজ রাইট, দো দে নো দে আর অনলি পাসিং থ্রু। তো দেখো, মানুষের মধ্যে মানুষ যন্ত্রণাও পাবে, মানুষ তার সেই যন্ত্রণা থেকে তার মধ্যে হয়তো কিছু ক্ষেত্রে কিছু নেগেটিভ কিছু প্রবৃত্তিও তৈরি হবে। অলসো মেন উইল ফাইট ফর হোয়াট ইজ রাইট। এবং আমরা জানি যে আমরা প্রত্যেকেই পৃথিবীতে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি। আমরা একদিন সবাই চলে যাব পৃথিবী থেকে। তবু যে কদিন আছি, বেশিরভাগ মানুষ আরও ভালো পৃথিবীর জন্য লড়াই করবে, এটাই সত্যি। আজিজুলদা মারা গেলেন কদিন আগে। আজিজুলদা মারা যাওয়ার পর ওনার একটা পুরনো একটা ইন্টারভিউ, একটা ক্লিপ খুব ভাইরাল হয়েছিল। একটা মানুষ জীবনের এত উত্থান পতন দেখার পরে সেই মৃত্যুসজ্জায় যে বয়সে এসে বলছিলেন যে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের মধ্যে লোভ আছে, ধান্দাবাজি আছে, সব কিছু আছে, তবু মানুষের মধ্যে ভালোবাসা আছে, মানুষের মধ্যে সদিচ্ছা আছে, তো মানুষকে পাগলের মতো ভালোবাসতে হবে। এই আশা নিয়েই তাহলে আজকের পর্ব কেমন লাগলো জানান। আজকে আমার শতরূপকে বোধহয় একটু অন্যরকমভাবে চিনলাম। আমি যখন ইন্টারভিউটা করতে বসেছিলাম, আমি প্রচণ্ড আগুন খেকো একজন নেতাকে আবিষ্কার করতে চেয়েছিলাম। আমি জানি না সেটা আমার ব্যর্থতা না আজকের যে শতরূপকে আমি দেখাতে পারলাম সেটা আমার সাফল্য। আমি ভীষণ এনজয় করেছি। শতরূপের কেমন লেগেছে আমি জানি না। আমারও খুব ভালো লেগেছে, খুব মন খুলে কথা হলো।
আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আর এই শেষে দর্শকদের জন্য কি মতামত বা কি মেসেজ তুমি দিতে চাও যদি একটু বলো। না, আমি দর্শকদের জন্য মেসেজ দিতে চাই না, আমি এইটুকু বলতে চাই যে আমার বিশ্বাস, ওই যেটা সৌরভ বলার সময় বলছিল, আপনারা অনেকে অত্যন্ত ভালোবেসে অনেক গালাগাল দেবেন জানি, কিন্তু তার বাইরে আপনাদের অনেকের তো অনেক মতামত থাকবে যেগুলো আমাদের সত্যিই শোনা দরকার, জানা দরকার। এবং আমি একটা পার্টির একজন কর্মী হিসেবে ভেতর থেকে অনেক কিছুকে দেখছি একরকমভাবে, কিন্তু বাইরে থেকে দেখলে, কিছু জিনিসকে দূর থেকে দেখলে অনেক একটা তো বাইরের একটা ভিশন পাওয়া যায়। তো এরকম অনেক মানুষ আমাদের কথা এখন শুনছেন যারা কিনা বামপন্থীদের কে ভালোবাসেন। তার থেকে বড় কথা, বামপন্থীদেরকে আলাদা করে ভালো না বাসলেও আপনারা অত্যন্ত ভালো মানুষ। আপনাদের হয়তো আমাদের প্রতি অনেক সমালোচনা থাকবে, হয়তো 5টা প্রশ্নে মত মেলে না, কিন্তু আপনারা সমাজের ভালো চান, আপনারা মানুষের ভালো চান, আপনারা গণতান্ত্রিক মানুষ, কল্যাণকর মানুষ। তো আপনাদের যা মনে হচ্ছে যে আমাদের যেটা করণীয়, কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, আরও কী করলে ভালো হয়, আপনাদের সেই সুপরামর্শগুলো আপনাদের কমেন্টে আসুক। এবং সত্যি সত্যি চেষ্টা করব যদি সেইগুলোকে সঙ্গে নিয়ে আমরা একসাথে চলতে পারি। কারণ দেখুন, আমরা এইটা বলছি, আমরা কখনো এটা মনে করি না যে পৃথিবীর সব ভালো মানুষ খালি সিপিআইএম করে কি কমিউনিস্ট পার্টি করে। আমাদের পার্টির বাইরেও বহু মানুষ আছেন যারা ভালো মানুষ, যাদের সাথে আমাদের কোনো 4টে মত না মিলে থাকলেও তারা তাদের জায়গা থেকে অত্যন্ত ভালো মানুষ। তাদের প্রত্যেকের সঙ্গে নিয়েই আমরা, তাদের প্রত্যেকের মতামতকে মাথায় নিয়েই আমরা আগামী দিনের এই 2025 সালে 2026 সালের আধুনিক পৃথিবীতে মানানসই একটা আধুনিক কমিউনিস্ট পার্টি আমরা তৈরি করতে চাই। সেইটার জন্য যদি আপনাদের কিছু মতামত থাকে, আমার মতামত দেওয়ার কিছু নেই, আপনাদের যদি মতামত থাকে সেটা বরং শুনতে চাই বা জানতে চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।